গল্পের নাম ভালোবাসার কাব্য গাথব কলমে লাবিবা তানহা এলিজা। গল্পের ষষ্ঠ পর্ব। ইসমাইলের বাসায় ফিরোজ খানের আগমন। ড্রয়িংরুমে দুজনে আলোচনায় মশগুল। সাবিনা বেয়াইকে আপ্যায়নে রীতিমতো দৌড়াচ্ছে। যাদের ডেকে এনে সমস্ত নাস্তা আয়োজন শেষ করেই ড্রয়িংরুমে বিশেষ আলোচনায় যোগদান করে। লাবিবাও সিরিয়াস মুডে আলোচনায় বসে। অনেক খুঁজে তামিমের জন্য একটা মেয়ে পেয়েছি। আমার বেশ ভালো লেগেছে দেখে। বেশি দূরে না। মেয়ের বয়স কম কিন্তু রূপবতী। সংসারী হবে দেখেই বোঝা যায়। আমি দেখেছি। এখন আপনারা সবাই গিয়ে দেখে বুঝে আসুন। আপনি যেহেতু পছন্দ করেছেন সেক্ষেত্রে আমাদের পছন্দ হবেই। না তারপরেও একটা ব্যাপার আছে না? আপনাদেরও একটা বোঝার ব্যাপার আছে। বাড়ির বড় বউ আনছি, সবার পছন্দের হওয়া চাই। তামিম বাবা কি বলে? ও তো এখনো পজিটিভ আছে। বোঝদার ছেলে আমার যদি অবুঝপনা করে তাহলে আপনার আমার কারো কিছু করার নেই। সেটাও ঠিক। মেয়ে যদি পছন্দ করে তামিম তাহলে আংটি পরিয়ে আসবেন। যেন কোনো দুমনার সুযোগ না পায়। আপনার তাহলে চিটাগাং যেতেই হচ্ছে। হুম বেয়াই। আপনি আছেন তো? নিশ্চিন্ত থাকব। ফিরোজ খান সাবিনাকে বলে, তো শুক্রবার বাদ জুম্মা সবাই গিয়ে মেয়ে দেখে আসেন। আমি তাহলে উঠি। উঠি কি ভাইজান? না খেয়ে যেতে দিচ্ছি না। লাবিবা জিজ্ঞেস করল, পাপা আমিও কি যাব? তুমি না গেলে কি চলবে মা? হা হা হা। লাবিবার খুশি দেখে কে কি পরে যাবে কিভাবে সাজবে ভেবে ভেবেই শেষ। আলমারি খুলে জামাকাপড়ে বিছানা একাকার করে ফেলেছে। মায়ের শাড়িগুলোও গিয়ে ঘাটিয়ে আসছে। পছন্দও করেছে কয়েকটা। কিন্তু তার ব্লাউজ নেই। ঝটপট তানভীরকে কল করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। শুনুন না। বলো। আমি ও যাচ্ছি মেয়ে দেখতে। হুম। আমি তো ছোট বউ। কি পরে যাব? যা পারো। ঈশ্বস বুঝছেন না ব্যাপারটা? আমি তো বাড়ির ছোট বউ তাই না? একটা স্পেশাল ব্যাপার আছে না? মেয়ে দেখাতে আবার কিসের স্পেশাল ব্যাপার? এটা তো শুধু মেয়ে দেখা না, ঘরোয়া এনগেজমেন্ট। খান বাড়ির ছোট বউ যদি শাড়ি গহনায় মুড়ে না যায় ব্যাপারটা কেমন বিচ্ছিরি হয় না? তুমি কি করে শিওর যে এনগেজমেন্ট হবে? হুম। আপনি বুঝবেন না। স্যার কে? আমি নাকি তুমি? সারা পড়াশোনা ছাড়া কিছু বুঝে না। এটা পড়াশোনার বাইরের টপিক। আমি বুঝব। আপনি বুঝবেন না। শাড়ি। তুমি। মাঝ রাস্তায় মানুষকে আমার বউয়ের খোলা শাড়ি দেখানোর কোনো ইচ্ছে নেই। গাউন অর্ডার করো। আমি পেমেন্ট করে দিচ্ছি। ইম্পসিবল। কিছুতেই মান সম্মান ধুবাতে পারবো না আমি। তুমি পারো শাড়ি সামলাতে। এক কাজ করো, বাসায় এখন থেকে শাড়ি পরা শুরু করো। ইউজ টু হয়ে গেলে তারপর পারমিশন দিচ্ছি। আপনি তো থাকবেনই সাথে। আমি। এমন করার কি আছে? মনে হচ্ছে শাড়ি কিনে চেয়েছি। আমার অনেক শাড়ি আছে। কিন্তু দুটো কালার ছাড়া ব্লাউজ নেই। তবে অনেকগুলো স্লিভলেস গেঞ্জি আছে। আপনি চাইলে পরতে পারি। পরব। হুমকি দিচ্ছ? মোটেই না। আপনি সেদিন দেখেছেন তো। সুন্দর লাগে না? উহুম উহুম। বদ বুদ্ধি মাথায় ঘুরে। কি চাও বলো? ব্লাউজ কিনতে যাব। আপনার সাথে। অনলাইনে অর্ডার করো। হবে না। ইটস আর্জেন্ট। পরশুই তো শুক্রবার। বিকালে গাড়ি পাঠিয়ে দিব। গাড়ির সাথে আমার জামাইটাকেও পাঠান। তানভীর নিঃশব্দে হাসে। আচ্ছা। কোনোটা লাগবে ম্যাডাম? আপনার জামাই নাকি জামাইয়ের গাড়ি? জামাই যার জামাইয়ের গাড়িও তার। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই লাবিবাকে নিয়ে রওনা হয় শহরের দিকে। লাবিবা সন্ধ্যা বেলার মুগ্ধকর প্রকৃতি দেখছে একমনে। মাঝে মাঝে জানালার বাইরে হাত বাড়িয়ে দিচ্ছে। যে কোনো সময় অন্য গাড়ি এসে হাতে লাগিয়ে দিতে পারে। সেজন্য বিশ্বরোডের একপাশ ধরে গাড়ি চালাচ্ছে। একটু পর পর আর চোখে তাকিয়ে লাবিবাকে দেখছে।
এই গাড়ির আলোতে আর বাহিরের অন্ধকারে কি মায়াবী লাগছে লাবিবাকে। মাঝে মাঝে তানভীরের মনে হয় পৃথিবীর সমস্ত মায়া যেন তার বউটার উপরেই আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। লাবিবা একেবারে কোনায় চলে গেলে তানভীর কনুই ধরে সিটের মাঝ বরাবর টেনে আনে। লাবিবা বুঝতে পেরে বলে, সরি। তানভীর মাথা ঝুঁকিয়ে আবার ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। লাবিবা আর বাহিরে তাকায় না, তানভীরকেই দেখতে থাকে। আপনাকে দাড়িতেই সুন্দর লাগে। লাবিবার আচমকা এমন কমেন্টসে তানভীর অবাক হয় না। এরকম কিছুই বলতে পারে সে জানত। কিছুক্ষণ ধরেই এক দৃষ্টিতে তাকিয়ে এটাই মেলানোর চেষ্টা করে গেছে। আপনি আর ক্লিন সেভ করবেন না। দাড়ি রাখলে আমার বউয়ের কষ্ট হয়। স্কিনে দাগ পড়ে যায়। পড়ুক। দু একটা দাগ পড়লে কিচ্ছু হবে না। কষ্ট সহ্য করা যাবে। কিন্তু আমার ভালো লাগতে হবে। আমার কাছে তো ভালোই লাগছে। খারাপ না। তানভীর মিরর গ্লাসে গালে হাত দিয়ে দেখে। লাবিবা বাহিরের একটা বাড়ির দিকে আঙুল তাক করে বলে, হ্যাঁ, ওই টিনের চালের মতো। শাপলা মলে গিয়ে ব্লাউজ চুজ করছে লাবিবা। এক দোকানে পছন্দ হয় না অন্য দোকানে যায়। আবার অন্য ফ্লোরে। সবগুলো ব্লাউজ গলা বড়। অনেকগুলো আবার নেটের স্লিভ। কোনোটার কাপড় ফেসে যাবে। মোটামুটি কোনোটাই কমফোর্টেবল না। লাবিবা পড়ল বিপাকে। দোকানদারকে ছোট গলার ব্লাউজ বারবার বললেও বের করে দিচ্ছে বড় গলার ব্লাউজ। 4টা ফ্লোর খুঁজে হাঁপিয়ে গেছে লাবিবা। মেজাজও চটে গেছে দারুণ। তানভীর লাবিবার সাথে আসে না। এক জায়গায় বসে লাবিবাকে বলে চুজ করতে। মেয়ে লোকের শপিং সম্পর্কে তার বেশ ধারণা আছে। ফ্যামিলির কাউকে যখন নিয়ে আসে তখন সে এমনি করেই বসে থাকে আর তার মমো খালাম্নি কাজিনরা ঘুরে ঘুরে শপিং করে। কিন্তু তাদের সাথে বউকে মেলানো যাবে না। তাই প্রত্যেকটা ফ্লোরে সে যাচ্ছে লাবিবার সাথে। তানভীর খানকে কে না চেনে? এমপির ছেলে, কলেজের প্রিন্সিপাল। সেই সূত্রে দেখা যায় ছোট বড় সবাই তার পরিচিত। কেউ কেউ মানে কাছের জন। সে হিসেবে দলের এক বড় ভাইয়ের প্লাজা হওয়াতে বেশ খাতির পাচ্ছে। তানভীর আসছে না দেখে লাবিবার আরও মেজাজ চটেছে। কয়েকবার ডাকল, আসল না। জবাব দিল নিজের ইচ্ছায় নাও। এই প্রথম হাজবেন্ডের সাথে শপিংয়ে এসেছে, কই তিনি নিজেই চুজ করে কিনে দিবে তা না, বসে আছে এক জায়গায়। লাবিবা দোকানদারের উপর চেঁচিয়ে উঠে, এই আপনি কি কানে শুনেন না? কতবার বলছি ছোট গলার ব্লাউজ দিন। ছোট গলার ব্লাউজ শপে রাখতে পারেন না। ইন্ডিয়া ভাবেন বাংলাদেশকে? কলকাতা। সবাই বড় গলার ব্লাউজ বাধ্য হয়ে কিনবে, তাই না? দোকানদার মিষ্টি হেসে উত্তর দেয়, ফ্যাক্টরি এসব সাপ্লাই করে ম্যাম। প্লিজ আপনি চেঁচাবেন না। আমি মোটেই চেঁচাচ্ছি না। আপনি আমাকে ছোট গলার ব্লাউজ এনে দিন, নয়তো আমার হাতে ব্লাউজগুলো দেখেছেন তো, এগুলোর গলা আরও বড়ও করে দিব। আরে না না ম্যাডাম, প্লিজ এমন করবেন না। দোকানদার ব্লাউজগুলো লাবিবার হাত থেকে নিতে যায়, লাবিবা সাথে সাথে পিছিয়ে যায়। ছুতেও দেয় না। পাশের দোকান থেকে একজন এসে বলছে, কি হয়েছে ম্যাম? কোনো সমস্যা? আওয়াজটা তানভীরের কানেও আসে। ততক্ষণে প্লাজার মালিক ও সিসি ফুটেজ দেখে এখানেই চলে এসেছে। তানভীরের সাথেই দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে দুজন। লাবিবা তাকিয়ে অবাক। চেঁচালো, শুধু একজনকে আনার জন্য এলো তিনজন। তার উপর আবার সেই রকম তিনজনেই হ্যান্ডসাম। চোখ তো পড়েই। মনে মনে আস্তাগফিরুল্লাহ বলেই তানভীরের দিকে তাকালো। তানভীর ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, কি হয়েছে এখানে। একটা লোক বলল, অ্যানি প্রবলেম ম্যাম? আপনি চেঁচামেচি করছেন কেন? মোটেই চেঁচামেচি করছি না। আমার জামাইকে ডাকছিলাম। আপনি যান। লোকটা তানভীরের দিকে তাকিয়ে মাথা নাড়াল। কি অবস্থা? কখন থেকে দেখছি চেঁচামেচি করছে। আমি সেকেন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে চলে এলাম। এরকম কাস্টমার থাকলে তো মলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। শপিং করতে এসেছ তানভীর? নিজের শপিং রেখে খামখা এখানে টাইম ওয়েস্ট করো না। লাবিবার মাথা তো আরও গরম। নেহাত জামাইটার ঘাড়ের রগ তেয়ারা তার উপর আরও তেয়ারামি শিখাচ্ছে। লাবিবা তানভীরের উপরই চেঁচিয়ে বলল, একটা ব্লাউজও পাচ্ছি না।
যেগুলো পাচ্ছি মন মতো হচ্ছে না। আর বলে কিনা আমি পরিবেশ নষ্ট করছি। এত বড় মল দিয়ে কি হলো যদি কাস্টমাররা প্রয়োজনীয় প্রোডাক্টটি খুঁজে না পায়? প্লাজা মালিক তানভীরের দিকে তাকাল। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তানভীর? তানভীর গলা খাকারি দিল। পর পর মাথা দোলাল। নরম সুরে বলল, জানেই তা নিয়ে চেঁচালে তো হয় না। যা আছে তাতেই বেছে নিলেই তো হয়। লাবিবা এবার ভয়ঙ্কর একটা কাজ করল। দোকানের সব থেকে ছোট ট্রান্সপারেন্ট যে ডিজাইনার ব্লাউজগুলো ছিল সেগুলোই বাছতে লাগল। তানভীরের চোখ উপরে। সে জানত না ব্লাউজগুলো এমন। যদি জানত কথাটা ভেবেই বলত। পছন্দ সই নিয়ে ছুটল নিচের ফ্লোরে। যেগুলো রেখে এসেছে সেগুলোও নিবে। তানভীর যখন নিতেই বলল, ছাড়বে কেন? সব নিবে। পড়বেও মানুষের সামনে। যা পাপ হবার সব তানভীরের হবে। তার কি এসে যায়? দোকানের মালিক এদিক ওদিক মুখ চাওয়াচাওয়ি করল। আরে ভাই, কার বউ এটা? কিভাবে সামলায়? তানভীর মনে মনে উত্তর করল, বড় ভাই আমারই বউ এটা। রাতে কোনোভাবে সামলাতে পারলেও দিনে মাঝে মাঝে সামলাতে পারি না। প্রত্যেকটা দোকান লাবিবা আরেকবার করে রাউন্ড দিচ্ছে। এবার আর তানভীর বসে থাকছে না। লাবিবাকে থামাচ্ছেও না। ভদ্রলোকের মতো বউয়ের পিছু পিছু ঘুরছে। লাবিবা জর্জেটের কিছু শাড়িও নিল, ব্লাউজগুলোর সাথে পরতে হবে না। তানভীরের মাথা ঘুরতে শুরু করল। এমনিতেই বউ ছাড়া নিজের বাড়িতে ঘুমোতে পারে না, তার উপর বউ নাকের ডগা দিয়ে মাথা নষ্ট করে দেওয়ার সরল চক্রান্ত করে চলেছে। রাগ দেখিয়ে পাবলিক প্লেসে তানভীর কিছু বলতেও পারছে না। এই বউকে সামলানোর তার অনেক বাকি আছে। এখনও বোধহয় পেটের বুদ্ধিগুলোর সাথে পরিচিত হয়ে উঠতে পারল না। তানভীর লাবিবাকে নিজে থেকেই 3টি শাড়ি কিনে দিল। টেইলার্সে নিয়ে গিয়ে 1 ঘন্টার মধ্যে ব্লাউজও বানিয়ে দিতে বলল। লাবিবার আর কি, আড়ালে তাকিয়ে মুচকি হাসল। বাড়ির দিকে ফিরতে ফিরতে রাত 12টা বাজল। গাড়িতে লাবিবা তানভীরের ফোন নিয়ে পড়ল। একমনে গেমস খেলতে লাগল। খেলতে খেলতেই গেমস থেকে বেরিয়ে ফেসবুকে ক্রুল করতে লাগল। তানভীরকে বলল, আমার 3টি শাড়ি থেকে একটা শাড়ি নতুন যাকে গিফট করব। কাকে বললে? নতুন যা মানে তামিম ভাইয়ার সাথে যে আপুটার বিয়ে হবে। ওহ আচ্ছা, আপনি দেখেছেন নতুন যাকে? না, একবারেই দেখব। নতুন যা কিন্তু আপনার বউয়ের থেকে অনেক সুন্দর। স্লিম, ফুটফুটে, আমার মতো শ্যামা না। দেখেছ নাকি? পাপা বলল তো। আমার স্লিম ফুটফুটে ভালো লাগে না। কি ভালো লাগে? আমার বউকে ভালো লাগে আর কাউকে না। আমার বউ আমার অনেক দিনের সাধনা। লাবিবা মুচকি হাসল। উত্তর করল না। ফোনেই ঢুবে রইল। গ্যালারিতে তানভীর আর তার শত শত ছবি। তানভীরই তুলেছে, কখনো তার অজান্তে, কখনো সরাসরি। হঠাৎ একটা ছবিতে চোখ আটকে যায়। তানভীর আর তার নয়, এটা তাদের বিয়ের আগের ছবি। যে ছবিগুলো দিয়ে লাবিবা ফাহাদের সাথে তার বিয়ে ভেঙেছে। এই ছবি তো ডিলিট করে দেওয়া হয়েছিল সাথে সাথে। তানভীরের ফোনে কি করে এলো? তানভীর এটা দেখেও লাবিবাকে বিয়ে করল। এর জন্যই কি তানভীর লাবিবার থেকে দূরে দূরে থাকত? লাবিবার মনে ভয়ের উকি দিল। ঢুক গিলে ফোন হাতে তানভীরের দিকে তাকাল। তানভীর ড্রাইভিং করতে করতে লাবিবার হাতে কোলের উপরে রাখা স্কিনে তাকাল। সাথে সাথে লাবিবার ভয়া মুখটায় দৃষ্টি বুলাল। এক থাবা দিয়ে ফোনটা নিজের হাতে নিয়ে নিল। লাবিবা বলে উঠল, এই ছবি আপনার ফোনে কি করে এলো? বিশ্বাস করুন, ওটা আমি হলেও ছবিটা সত্য না। আমি নিষ্পাপ। আমি পবিত্র। লাবিবার সামনে অপরাধী হয়ে বসে থাকার কথা নাকিব এবং উর্মিলার। কিন্তু তাদের মধ্যে অপরাধীর কোনো ভাব নেই। দুজনেই লাবিবার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। নাকিব লাবিবাকে একটু মানানোর চেষ্টা করল। আদুরে গলায় ডাকল, দোস্ত। চুপ। আমার গুলুমুলু দোস্ত। তুই ভালো। সেট আপ। ধমক খেয়ে নাকিব চুপ করে গেল। উর্মিলা লাবিবার হাত ধরে টানল। দোস্ত সন্না, রাগ করছিস কেন? আমরাই তো। তোরা বন্ধু নামের কলঙ্ক। ছাড় আমার হাত বলছি। সাহস তো বহুদূর তোর।
দুলাভাইয়ের কলিজা নিয়ে ঘুরতে শুরু করেছিস। হারামির দল, তোর জন্য তো সব। তাই বলে এত বড় ধোঁকা দিবি? আমার বন্ধু হয়ে আমার অগোচরে স্যারের সাথে হাত মেলাবি? কি করে পারলি রে তোরা এমন করতে? যা করেছি তোর ভালোর জন্যই করেছি। সে সময় এছাড়া কোনো উপায় ছিল না। আমরা কি আর জানতাম তলে তলে এত দূর? সাহায্যের নাম করে বিয়ে করার পরিকল্পনা। যখন জানলি তখনও কি আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? দেখ বইন, ছেলেদের হৃদয় হয় খুব সফট আর সাদামাটা। তোদের মতো মেকআপ নিয়ে ঘুরে না। প্রিন্সিপাল তোকে দেখেই ক্রাশ খেয়ে ফেলছে। তোকে ছাড়া রাতে ঘুমাতে পারত না, ছটফট করত, টেনশনে চুল উঠে যাচ্ছিল। গম্ভীর মানুষটা হাসতে জানলেও তোকে দেখার পর থেকে হাসি ভুলে গেল। ঠিকমতো খাওয়া দাওয়াও ভুলে গেল। তোর পিছু লাগল। তুই বল স্যার তোর আশেপাশে ঘুর ঘুর করত না? কবে করত রে? আরে বইন মনে কর মনে কর। তুই বুঝতে পারতিস না? তুই নাকি স্যারকে ফিল করতে পারিস? হ্যাঁ। তো তো মানে স্যার তোকে ফলো করত। এত কিছু দেখে আমরা কি একটা প্রেমিককে কষ্ট পেতে দিতে পারি? স্যারের বুদ্ধিতে কাজ করে বুঝতে পারি যখন এই প্ল্যানটা করা ছিল তখন আমি বা আমরা কেউ পারিনি স্যারের পথে কাটা দিতে। একজন প্রেমিককে সফল করার চেষ্টা করেছি। এখন বল আমরা কি কোনো দোষ করেছি? তোকে বললে যদি রেগে যাস তাই বলিনি। এখন জেনেছিস দেখ তুই রেগে গেছিস। লাবিবা চুপ করে থাকল। গভীর চিন্তা করল। ভাবল আর ভাবল। তাও কনফিউশন নিয়ে জিজ্ঞেস করল, আসলেই এখনো কনফিউশনে আছিস? না, আসলেই স্যার আমাকে ভালোবাসে। কিন্তু তোরা ভালোবাসিস না। তোরা স্যারকে ভালোবাসিস। আমার কষ্টটা তোদের চোখে পড়ে না। স্যারের কষ্ট তোদের সহ্য হয় না। উর্মিলা চোখ বড় বড় করে ফেলল। দিব্যি তো আছিস। তোর আবার কিসের কষ্ট? বাসর করিসনি এখনো? দাঁত চিবিয়ে ভয়ানক চাহনি দেয় লাবিবা। গট গট করে বন্ধুদের রেখে চলে যায়। এই হলো বন্ধুমহল। বাসর ছাড়া এদের মাথায় আর কিচ্ছু নেই। আবেগপ্রবণ কোনো কম বয়সী যুবককে বিয়ে করেনি। করেছে এক তাগড়া পুরুষকে। এক চুল ছাড় দেয়াতে তিনি নাই। বাদজুম্মা ইসমাইল, সাবিনা লাবিবা রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়ায়। তামিমরা এখান থেকেই পিক করবেন তাদেরকে। লাবিবা ঠিকঠাক হাঁটতে পারছে না হাই হিল পরে। কিন্তু খুলেও রাখছে না। ইচ্ছেও নেই। তাকে দেখে মনে হচ্ছে আজ তার রিসিপশন। আকাশী রঙের কাঞ্জি শাড়িতে এই পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে পাওয়া সব গহনা পরে ভারী মেকআপ করেছে। তার দিক থেকে চোখই সরানো যাচ্ছে না। ভাবির কাছ থেকে সাজার পর থেকে কতবার যে ভাবি কাকি সাবিনা এসে কানের পাশে কাজল লাগিয়ে গিয়েছে হিসাব ছাড়া। রোদে দাঁড়িয়ে থাকতেও লাবিবার বিরক্ত লাগছে না। কনফিডেন্সে ভরপুর। আজ তাকে খান বাড়ির ছোট বউ মনে হচ্ছে। পাত্রীকে তাক লাগিয়ে দিবে। সবার আগে লাগাবে তানভীরকে। তার জন্য অপেক্ষা। ইসমাইল সাবিনার জন্য আলাদা গাড়ি এসেছে। তারা উঠে বসেছে। লাবিবা যাবে তানভীরের গাড়িতে। লাবিবা গাড়ির দরজার সামনে দাঁড়াতেই তানভীর ভ্রু কুঁচকে ফেলে। গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, কিছু বলবেন? ডোর খুলুন। আমি উঠব। সরি আপনাকে চিনতে পারছি না। আমি লাব্বু। খান সাহেব আপনার বউ। সরি। আপনি মেকআপ সুন্দরী। আমার বউ মোটেই মেকআপ সুন্দরী নয়। আপনি প্লিজ আমার বউকে নিয়ে আসুন। আরে মানে কি? মানে আমার তাড়া আছে। আমার বউকে নিয়ে আসুন। আপনার গাড়িতে নিবেন না? বউকে নিব। লাবিবা ভেবেছিল কি আর হলোটা কি? কই বলবে বউ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে কাছে এসে বসো। তা নয় গাড়িতেই তুলতে চাইছে না। সে সামনের দিকে ছুট দিল। ইসমাইলদের গাড়ি স্টার্ট দিয়েছে। একটু সামনেই ডাকল, আব্বু আমাকে নিয়ে যাও। দাঁড়াও। তানভীর গাড়ি থেকে নেমে লাবিবার পিছু দৌড় দিল। ধরেও ফেলল। কোমর জড়িয়ে ধরে গতিরোধ করল। বুকের উপর জড়িয়ে ধরে করুণ গলায় বলল, আল্লাহর দোহায় লাগে বউ তোমার এই শাড়ি পরা রূপ আমি কাউকে দেখতে দিব না। কেন?
ঠিকঠাক পিন আপ করেছি। আমার তো প্রবলেম হচ্ছে না। চেঞ্জ করে আসো, নয়তো তোমাকে নিব না। কেন? আমাকে সুন্দর লাগছে না। মনে হচ্ছে না আমি আপনার বউ। তুমি সুন্দর হলেও, আমার বউ না হলেও আমার বউ। আমি এত সুন্দর করে সেজেছি। চেঞ্জ করব না। তাহলে আমরাও যাচ্ছি না। মেয়ের বাবা কোনো ঢাকঢুক রাখলেন না। সত্যটা সরাসরি বলে দিলেন, আমার মেয়ের বয়স এই 25-এ পড়ল। বয়স 18 হতেই বিয়ে দিয়েছিলাম। মেয়েটাকে ওরা প্রায় মেরে ফেলছিল। একটুখানি সুখের মুখ দেখতে পায়নি। এত বছর পর জানতে পারল তার স্বামীর আরেক সম্পর্কের কথা। মাস 10 আগে মেয়েটা আমার অসুস্থ অবস্থায় বাড়ি এলো। তারপর আর ছেড়ে দিইনি। মাস 6 হলো ডিভোর্স হয়েছে। মেয়ে আমার দেখলেই বুঝতে পারবেন। বড় লক্ষ্মী। রোজির মা রোজিকে নিয়ে আসো। রোজিকে দেখে সকলেরই বড্ড পছন্দ হয়। তামিমকে জিজ্ঞেস করলে তামিম কিছুক্ষণ চুপচাপ রোজির দিকে তাকিয়ে থাকে। মেয়েটার শরীরে স্বাস্থ্য বলতে নেই। শুকিয়ে কাচ। ফুটফুটে প্রায় গোল চেহারা। একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে যে কেউ বাধ্য হবে। রোজির গায়ে নীল রঙের আনারকলি। কানে সোনার দুল। ফুটফুটে মুখে কোনো অকৃত্রিমতার ছোঁয়া নেই। চেহারায় কোনো ভাবালেশ নেই। যেন এমনি বসে আছে। পরিচিত মানুষের সামনেই। ইউজ টু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তামিম কিছুক্ষণ রোজিকে পরখ করে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। বিসমিল্লাহ বলে সোহানা তামিমের হাত থেকে রোজির হাতে আংটি পরাতে বলল। আংটি হাতে পরে রোজি চুপচাপ বসে রইল। বিয়ের দিন তারিখ ঠিক হল। মেহমানরা চলেও গেল। রোজি গেটের আড়ালে এসে অবাক চোখে দেখতে লাগল। কি অদ্ভুত! অন্যান্য পাত্ররা সবাই রোজির সাথে আলাদাভাবে কথা বলার জন্য উঠে পড়ে লাগে। এই লোক সামান্য প্রয়োজন বোধটুকুও করল না। লাবিবার রাগ পড়েনি, বরং আরও রাগ বেড়েছে। সমস্ত রাগ তানভীরকে ঘিরে। রাগে রাগে লাবিবা মন মতো সেজেছে। টকটকা লাল লিপস্টিক দিয়েছে। গালে পাউডার মেখে ধবধবে সাদা করে ফেলেছে। তাতেও ক্ষান্ত হয়নি। গোলাপি ব্লাসনও লাগিয়েছে। আর বেশি সাজা যাবে না। কলেজে এত বেশি সাজলে ওই কাতারের মেয়ের সাথে তুলনা দিবে যারা ছেলেদের মাথা ঘুরাতে আসে। তাহলে লাবিবা কোনো কাতারে পড়ে? সেও তো মাথা ঘুরাতে যাচ্ছে। যেমন তেমন ছেলের না, স্বয়ং তানভীর খানের। কলেজে পা রাখতেই উর্মিলা দৌড়ে এসে জড়িয়ে ধরল। দোস্ত, কনগ্রাচুলেশনস। কেন রে? শুনলাম পাগলের ডাক্তারের বিয়ে ঠিক হয়েছে। তো তাকে গিয়ে কনগ্রাচুলেট কর না। এই বুইড়া বেটা এত দিনে বিয়ে করে। কি লজ্জার, কি লজ্জার! দ্বিতীয়বার? কি বলিস? এই ডাক্তারের তো আসলেই রাজকপাল। রাজপ্রাসাদে জন্ম, এত প্রতিপত্তি, তার উপর ডাক্তার, দুটো বউ। মানুষ তো একটা বউই পায় না। এই বেটা দুটো ফুলের মধু পান করবে। আগের পিস কই রে? মারা গেছে? না। আছে। ডিভোর্স? কই রে? ফ্লোরা আছে না? মডেল? তোর আইডল? উনি আমার এক্স যা। রিয়েলি? আর দ্বিতীয় যা? রোজি আপু। তুই ঘটিয়েছিস ঘটনাটা, তাই না? কিন্তু উনি তো ম্যারিড। ডিভোর্স হয়ে গেছে। সাবাস, আপুটা বেঁচে গেছে। তামিম ভাই অনেক ভালো জানিস। উনি আপুকে অনেক হ্যাপি করবেন। আপু যে ইনোসেন্ট। তামিম ভাই আপুর দিকে তাকাবেনি। অনেকেই তাকাচ্ছে লাবিবার দিকে। সাদামাটা মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও নজর দিচ্ছে। মাস্টার্সের আপুরা তো হেঁটে যেতেই গাল টেনে দিচ্ছে। লাবিবা নিরুপায় হয়ে দুহাতে গাল চেপে রেখেছে। সেটা দেখে সিনিয়র আপুরা হেসে দিচ্ছে। তাতে কি? গাল টানা যাবে না। এই গাল লাবিবার না। অন্যের সম্পদে হস্তক্ষেপ মালিক পক্ষ মেনে নিবে? কখনোই না। ক্লাস চলাকালীন সময়ে তানভীর সহ আরও কয়েকজন স্যারের ক্লাস প্রবেশ হল। নতুনদের বরণ করে নেবার জন্য স্টুডেন্টসদের বলা হল। নবীন বরণের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ হবে। সিনিয়র হিসেবে সবটুকু দায়িত্ব ভাগাভাগি করে নিতে বলা হল। পুরোটা ভাষণ দিলেন ভাইস প্রিন্সিপাল।
তানভীর ভাষণ দিতে গিয়েও ভাইস প্রিন্সিপালকে ইশারা করেছেন। নজর তানভীরের লাবিবার উপর। লাবিবাও সারা বছর ব্যাকবেঞ্চার হলেও আজ ফার্স্ট বেঞ্চে বসেছে। যেন দরজা দিয়ে যে প্রবেশ করবে তাকেই প্রথমে নজরে পড়ে। সেই 4-5 মিনিট সময় তানভীর লাবিবার দিকেই তাকিয়ে রইল। আর লাবিবা তানভীরের দিকে। চোখে চোখ মিলন হল। তানভীর এতক্ষণ ধরে যা আবিষ্কার করল তা হল লাবিবার রাগ পড়েনি। বউ তার এখনো রেগে আছে। একটু আদর না দিল বউয়ের রাগ পড়বে না। বেরিয়ে যাবার সময় চোখে ইশারা করল, ক্লাস শেষে বাহিরে আসো। লাবিবা মুখে ভেঙচি কাটল, কিন্তু অমান্য করল না। স্যার বেরিয়ে যেতে যেতেই সিঁড়ির দিকে তানভীরকে দেখতে পেল। লাবিবা কাছাকাছি যেতেই তানভীর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। পিছু পিছু লাবিবাও উঠতে লাগল। ফাঁকা সিঁড়ি পেয়েই তানভীর সোজা লাবিবার হাত টেনে ধরে দেয়ালে চেপে ধরল। কপালে ঠোঁট চেপে ধরেই ধমকাল, এত জেদ কেন তোমার? গালে কেন রং মেখেছ? আরও মাখব। মাখো। ঠোঁট রাঙাবে না। বড্ড চোখে লাগে। সেজেছি সুন্দর লাগছে না? জানেন কতগুলো ছেলে আজ তাকিয়েছে। আপনি আজ আমার মন ভাঙতে পারলেন না। আমি তোমার মন ভাঙ্গি। জানেন না মেয়েদের সাজ নষ্ট করলে মন ভেঙে যায়। তাহলে তোমার মন আমি প্রতিদিন ভাঙতে চাই। তোমার সাজ শুধু আমি দেখব আর কেউ না। আমার জিনিসে বদনজর না লাগুক। আপনার নজর থেকেই তো আড়াল হতে পারছি না। কেমন শয়তানি করে আমাকে বিয়ে করলেন আপনি? খারাপ কিছু করেছি? অবশ্যই। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছেন আপনি। কি করব বলো? তোমার অসহায়ত্ব দেখে আমার তোমাকে খুব হেল্প করতে ইচ্ছে করল। তোমার বোকা মাথায় ঝামেলা ব্যতীত আর কিছু আসবে না বুঝতে পেরে সাহায্যটা করেই ফেললাম। প্রমিস করেছিলাম তো গিফট দিব। নিজেকেই দিয়ে দিলাম। ভোগান্তি লাগবে না। গিফট দিলাম তোমার ভোগান্তি মনে হচ্ছে। জান তুমি কি আমার কাছে হ্যাপি না? কেন বিয়ে করলেন আমায়? এই লাল ঠোঁট জোড়ার দাবিদার হতে চেয়েছিলাম তাই। একটু খাই। না। আমার লিপস্টিক উন্মম। ম্যাট ছাড়া লিপস্টিক দিল যা হয়। তানভীর একেবারে ঘেঁটে দিয়ে তবেই ছাড়ল। তার ঠোঁটেও লেগে রয়েছে কিছুটা। লাবিবার থুতনি অবধি লিপস্টিক লেগে গেল। দীর্ঘ এক সময় অতিবাহিত হবার পর দুজনেই কপালে কপালে ঠেকিয়ে হাঁপাতে লাগল। লাবিবা চোখ বন্ধ রেখেই বলল, কি করলেন এটা? ছড়িয়ে গেল তো। আমার তো সবকিছু ছড়িয়ে ফেলতে মন চাইছে বউ। ছাড়ুন। কেউ দেখে নিবে। তুমি জানো এই কলেজে আনাচে কানাচে কত কত প্রেমিক প্রেমিকা আমাদের মতো টাইম স্পেন্ড করে। তারা আর আমরা কি এক হলাম? তানভীর লাবিবাকে ঘুরিয়ে দেয়। দেয়ালের দিকে তাকাতেই তানভীর পকেট থেকে মার্কার বের করে লাবিবার হাতে ধরিয়ে দেয়। মুচকি হেসে হাতের উপর হাত রেখে দেয়ালে বড় বড় অক্ষরে লিখে, এই কলেজের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে লিপিবদ্ধ হোক তোমার আমার প্রেম গাথা। সোহানা ইসলাম তামিমের পিছু নিয়েছে। ছেলেটা কোনোভাবেই কথা শুনছে না। সকাল থেকে ঘুরেও কাজ হচ্ছে না। তামিম বাড়ি থেকে বেরোতেও পারছিল না। কোনোভাবে বেরিয়েছে, এখন আর বাসায় ঢুকছে না। রাত গভীর হতে থাকলে ফিরোজ খান ফোন দেয় তামিমকে। কোথায় তুমি? তামিম বাড়িতেই আছে। পেছনে দরজা দিয়ে ঢুকেছে। নিজের রুমে যায়নি। তানভীরের রুমে আছে। এখন যদি বলে তানভীরের রুমে তাহলে এসে আবার হানা দিবে। কি বলবে? মিথ্যা তো বলতে পারছে না। তামিমের সিচুয়েশন বুঝে তানভীর নিজেই ফোনটা কান থেকে নিয়ে নেয়। আমার রুমে আছে পাপা। তোমার মমো টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছে। আর তোমরা আড্ডা দিচ্ছ। না পাপা। ঘুমুচ্ছি। ঘুমোতে দাও। গুড নাইট। ফোন রেখে দিতেই তামিম চোখ গরম করে। এবার যদি মমো এসে আমার মাথা খারাপ করে দেয় তোর খবর আছে। আসবে না, ঘুমাও। এতক্ষণে বোধহয় তোমার বাগদত্তা জেগে নেই। ঘুমিয়েও নেই। কি করে জানলে? ডিপ্রেশনে থাকা মানুষের চোখে এত তাড়াতাড়ি ঘুম আসে না। মিস রোজির সাথে যা হয়েছে তা নিয়ে উনি টোটালি ডিপ্রেসড। তিনি অবশ্যই ঘুমের মেডিসিন নিয়ে ঘুমান। শরীরের জন্য মোটেও ঠিক নয়। তানভীর মৃদু হাসে। ঘুমোতে বলে নিজেও ঘুমানোর ট্রাই করে। সে পর্যন্তই।
কিন্তু ঘুমাতে পারে না। অতিরিক্ত ক্লান্ত না হলে ঘুম আসে না। ফ্রমের বিছানাটা আজকাল শক্ত মনে হয়, বড্ড নিষ্প্রাণ। বালিশে মাথা রাখলে শুনতে পায় না হৃদস্পন্দন। মাথায় বিচরণ করে না একটা তুলতুলে নরম হাত। তানভীরের ছটফটানি তামিম খেয়াল করে। লম্বা শ্বাস ফেলে। তোর হয়ে পাপাকে রিকোয়েস্ট করব অনুষ্ঠান ছাড়াই লাবিবাকে নিয়ে আসতে। পরে না হয় রিসিপশন করা যাবে। পাপার এনস্বর হবে, আগে বড় বউকে ঘরে তুলব, তারপর বড় বউ ছোট বউকে ঘরে তুলবে। তামিম বালিশ ছেড়ে উঠে বসে। তানভীর ভ্রু কুঁচকে তাকায়। অ্যানি প্রবলেম? তোদের কি মনে হচ্ছে না তোরা আমাকে ট্রাপে ফেলে বিয়েটা করিয়ে নিচ্ছিস? তার আগে তুমি সিরিয়াস হও। বলো ফ্লোরাকে এখনো চাও? বিলিভ মি, আমি ব্যবস্থা করব। তামিম মাথা নাড়াল। সে চায় না। আবার শুয়ে পড়ল। পাশ ফিরে উল্টো দিক হল। বিরক্তিমাখা কণ্ঠে জানাল, তোর জন্য হলেও আমাকে তাড়াতাড়ি বিয়ে করতেই হবে। রোজি। না। হুম। ঘর জুড়ে নেমে এলো নীরবতা। ঘুমোতে চাইলেও ঘুম এলো না তামিমের চোখে। প্রথমে ফ্লোরা, তারপর রোজি। দুই নারীকে নিয়ে ধাঁধা সৃষ্টি করতে করতে রাতটুকু কেটে গেল। সকালে ছাড় পেল না তামিম। সোহানা শার্টের কাপড় সহ হাত ধরে রেখেছে। তামিম বিরক্ত হল। আহ মম, কি শুরু করেছ বলতো? কিছুদিন দেখলাম তানভীরের পিছু ছুটেছ, আর এখন আবার আমি কেন? কিছুদিন আগে তানভীরটা দুধের বাচ্চা ছিল, এখন তুমি দুধের বাচ্চা হয়ে গেছো বাবা। প্লিজ রোজিকে কলটা করো। আমি গতকাল বলে রেখেছিলাম তুমি কল করবে। মেয়েটা কি ভাবল বলো তো? কথা যদি না বলো বনিবনা হবে। চিনবে কিভাবে দুজন দুজনাকে? এসব তো আমি মেনে নিব না। আমার দুই ছেলেবুকে আমি বেস্ট কাপল ক্যাটাগরিতে দেখতে চাই। তামিম বুঝল ফোনটা করতেই হবে। তাছাড়া সারারাত ভেবে দেখেছে নিজেকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। আগে যা ছিল তা ভুল। এখন শুধরে নেবার সময়। তাই ফোন নাম্বার নিয়ে নিজের ফোন থেকেই কল করল। রোজি জানালার বাইরে মুখ দিয়ে বসে আসে। সকালের মৃদু রোদ মুখের উপর পড়ছে। চকমক করছে স্কিন। রাতে কখন ঘুমিয়েছিল মনে নেই। ঘুম থেকে উঠে এভাবেই বসে আছে। ফোনে কল আসাতে জানালা থেকে সরে আসে। আননোন নাম্বার। আন্দাজ করে তামিমই হবে। গতকাল ফোন দেবার কথা ছিল উনার। ফোন রিসিভ করে আবার জানালার পাশে এসে দাঁড়ায়। এখান থেকে 4G নেট পাওয়া যায়। আসসালামু আলাইকুম। উহুম। ওয়ালাইকুমুস সালাম। আমি তামিম খান বলছি। আপনার? জি, চিনতে পেরেছি। বলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শরীর ভালো? জি ভালো। রাতে ঘুমান না কেন? জি, আমি রাতে ঘুমাই। ঘুমের মেডিসিন নিয়ে ঘুমান? আচ্ছা, আপনার কি মাতালের মতো লাগে? মাথা ঘোরায়? কথাবার্তা কম বলেন কেন? একদম চুপচাপ থাকেন? না না, তা হবে কেন? আমার কত বছর ডাক্তারির এক্সপেরিয়েন্স জানেন? আই থিংক আপনার একবার আমার চেম্বারের আসা উচিত। হজরত শাহজালাল হসপিটাল, 5th ফ্লোরে বসি। রিসিপশনে গিয়ে আমার নাম বললেই রুমটা দেখিয়ে দিবে। কবে আসছেন আসার আগে আমাকে ইনফর্ম করবেন। আপনি কি আমার ট্রিটমেন্ট করতে চাইছেন? লিসেন, আমি কিন্তু মোটেই সিক নয়। সুস্থ স্বাভাবিক একটা মানুষ। আপনি আগে আসুন, আপনাকে দেখি। আমি এক্সপেরিয়েন্সড ডক্টর। মানুষকে ভালোভাবে দেখলেই বলে দিতে পারি সে কোনো রোগ কন্টিনিউ করছে। আসার আগে জানিয়ে আসবেন। আমি হসপিটালে নাও থাকতে পারি কিনা। আল্লাহ হাফেজ। কট করে ফোনটা কেটে শ্বাস ছাড়ল তামিম। একবারই রোজিকে দেখেছে। অতটা ভালো করেও দেখতে পারেনি সবার মাঝে। আলাদা কথা বলা উচিত। রোজি অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হেসে দিল। দেখা করবে সরাসরি বললেই হতো। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবে? লাবিবা সত্যিই বলেছিল পাগলের ডাক্তার। কিন্তু একা যাবে কিভাবে? সম্পূর্ণ অচেনা একটা মানুষের কাছে কিভাবে একা একা দেখা করবে? বাবা মাকে বললে না করবে না। কিন্তু রোজির ভীষণ আনিজি লাগবে। যতই হোক দ্বিতীয়বার তার ইন্টারেস্ট দেখানো সবার চোখে লাগবে।
রোজি লাবিবাকে টেক্সট করে দিল। একটা চোরা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রোজি জানালো সে আসছে। কিন্তু সত্যি সত্যিই তামিম হসপিটালে নেই। সে বাসায় আছে। আছে পরিবারের প্রত্যেকটি পার্সন। তামিম তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছিল। পথ আটকে দাঁড়ালো সোহানা ইসলাম। তার মতে হসপিটালে বা বাইরে দেখা না করে রোজিকে তার বাড়িতে নিয়ে আসা উচিত। এতে বাড়ির প্রত্যেকের সাথে দেখা হবে। বাড়িটাও দেখা হবে। ইচ্ছামতো দুজনে উইদাউট ডিস্টার্ব টাইম স্পেন্ড করতে পারবে। এক প্রকার জোর করেই তামিমকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে। তানভীর হাসতে হাসতে বলল, ভাইয়া কি নার্ভাস ফিল করছো? দেখো তুমি কিন্তু নিজে থেকেই দেখা করতে চাইছো। রোজি মেয়েটা কেমন হবে রে? নরম সরম মেয়ে নাকি রণচণ্ডী? কিছুই তো জানি না। নিশ্চয় উল্টোপাল্টা কিছু বলেছ। তামিম আর বলল না যে রোজিকে চিকিৎসা করতে চেয়েছে। মেয়েটা নিশ্চয় রেগে আছে। তানভীর ব্যাপারটা বুঝে বলল, ওকে চলো আমিও যাচ্ছি। একদম বাড়ি থেকেই গিয়ে নিয়ে আসব। বাইরে কোথাও ওয়েট করানোর কোনো মানে হয় না। ওর ফ্যামিলি কিছু বলবে না। আরে ব্যাপার না। চলো দেখছি ভাবিকে কিভাবে তুলে এনে আরেকটু রাগিয়ে দেওয়া যায়। তামিম বাঁকা চোখে তাকায়। তানভীর ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ির চাবি হাতে বেরিয়ে যায়। তামিম এবং তানভীর রোজির বাসায় বসে। টেবিলে বিভিন্ন রকম ফল মিষ্টি দেওয়া হয়েছে। রোজির মা না খাইয়ে কুটুমকে যেতেই দিবে না। তামিম নিজের কথা বলল না। সোহানা রোজিকে নিয়ে যেতে বলেছে জানালো। রোজির বাবা আপত্তি করল না। রোজির মা মেয়ে রেডি হয়েছে কিনা খোঁজ নিতে গেল। ছেলে মেয়ে যত একসাথে থাকবে তত তাদের জন্য ভালো। রোজি টিয়া রঙের পাকিস্তানি সেলোয়ার কামিজ পরেছে। চুলগুলো পেঁচিয়ে কাটা লাগিয়ে মাথায় ওড়না দিয়েছে। তাকে দেখতে খুব স্নিগ্ধ লাগছে। তামিমের চোখে চোখ পড়তেই দেখে তার দিকেই তাকিয়ে আছে। এভাবে তাকানোর কি মানে? এখনও কি তাকে রোগী মনে করছে? রোজি এক পা দু পা পিছিয়ে জানালার স্বচ্ছ গ্লাসে উকি দিল। না, তাকে তো তরতাজা দেখাচ্ছে। অসুস্থতার ছিটে ফোটাও চেহারায় নেই। তামিমের এরকম চাহনিতে কনফিডেন্স লেভেল কোথায়ও যেন টুট যাচ্ছে। রোজি নার্ভাস। প্রচণ্ড পরিমাণ নার্ভাস। তামিম ওকে নার্ভাস করে দিয়েছে। তানভীরকে দেখে রোজি আরও বেশি নার্ভাস। চার দেয়ালে বন্দি থাকা একজন নারী জোয়ান দুজন পুরুষের সাথে এক গাড়িতে যাবে ভেবেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। তামিমের সাথে কিভাবে কথা বলবে? বুকে ভয় বাসা বেঁধেছে। শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে কনভারসেশনগুলো কেমন হবে? ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যেভাবে ঠাট পাট বজায় রেখে চলাফেরা করে। বড় লোকদের একটা আঙুল দেখেই বোঝা যায় তারা বড় লোক। সেখানে এই ফ্যামিলি তো রাজনৈতিক ফ্যামিলি। তার সাথে এদের আচরণ কেমন ধরনের হবে? রোজির ভাবনার ভাটা পড়ে তামিমের ডাকে। তামিমের পেছনে পেছনই আসছিল সে। তামিম সামনে সিটের ডোর খুলে দিয়ে বলল, উঠো। রোজি পেছনে সিটের দিকে তাকালো। তার নাকের ডগা দিয়ে তানভীর গিয়ে পেছনে সিটে বসে পড়ল। রোজি জোরে শ্বাস টেনে গাড়িতে উঠে বসল। সরাসরি চোখ রাখল বাহিরের দিকে। পুরো রাস্তা এভাবেই যাবে। একদমই তাকাবে না তামিমের দিকে। ঘুমন্ত লাবিবাকে গাড়িতে দেখে তানভীর অবাকি হল। তার তো জানার কথা নয় তানভীর এখানে এসেছে। কার সাথে এত পথ আসলো? কখনোই বা আসলো? কেন আসলো? ভেতরে গেল না কেন? না এই বউটা তানভীরকে পাগল করে ছাড়বে। নিশ্চয় একা এসেছে। গাড়িও তো নিয়ে আসেনি। নাকি রোজির কাছেই এতবেলা ছিল? গাড়িতে বসে ঘুমুচ্ছে। হাতে কলেজ ব্যাগ। গাড়ি স্টার্ট দেবার শব্দেও ঘুম ভাঙল না। তানভীর নাকিবকে কল করল। লাবিবার কথা জিজ্ঞেস করার আগেই নাকিব সোজা গড়গড় করে বলতে লাগল, স্যার আমার কোনো দোষ নেই। ওকে আটকাতে চেয়েছিলাম কিন্তু ও বলল ওর নতুন যা নাকি বিপদে আছে তার পাশে থাকতে হবে। লাব্বু রোজি আপুর বাসায় গিয়েছে স্যার। ক্লাস শেষে আমি পৌঁছে দিতে চেয়েছিলাম কিন্তু ও ক্লাস তো করলই না, উল্টে অ্যাসাইনমেন্টটা আমার হাতে ধরিয়ে দিয়ে দৌড় দিল। আচ্ছা, আমার সাথেই আছে। রাখছি। ওকে স্যার। তানভীর এতক্ষণে বুঝল গাড়িতে বসে ঘুমানোর ব্যাপারটা। রাত জেগে অ্যাসাইনমেন্ট করে সকালেই বেরিয়েছে।
নিশ্চয় মাথা ব্যথা করছিল, গাড়ি দেখতে পেয়ে উঠে বসে ঘুমিয়ে পড়েছে। তানভীর লাবিবাকে কাছে টেনে বসাল। ঘাড়টা ছেড়ে দিতেই ঝট করে ধরে ফেলল। এক বাহুতে জড়িয়ে ধরে বসাল। কমফোর্টেবল হচ্ছে কিনা চেক করল। জানালার কাচটা খুলে দিল। বাহিরে থেকে বাতাস আসাতে নাকের উপর উপর জমে থাকা ঘামের বিন্দু ধীরে ধীরে শুকিয়ে গেল। আরাম খুঁজতে লাবিবা ঘুমের মাঝেই আরো সেটিয়ে গেল। তানভীর বুঝল অসুবিধা হচ্ছে। মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে দু হাতে জড়িয়ে রাখল। কিছুক্ষণ পর লাবিবার এক অদ্ভুত আচরণের সাথে তানভীর পরিচিত হল। নাকটা থুতনির নিচে লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেই তানভীর লাবিবার দিকে তাকাল। লাবিবা তানভীরের স্মেল পেয়ে নড়ে চড়ে পুরো শরীরের ভারটা ছেড়ে দিল। দু হাতে পেট জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। তানভীর লাবিবার পাতলা উড়োনাটা মুখের উপর মেলে দিল যাতে রোদের আলোটা সরাসরি না পড়ে চোখে। লাবিবার নড়াচড়া থেমে গেলে তানভীর ঝুঁকে লাবিবার মাথার উপর ঠোঁট ছোঁয়াল। কিছুক্ষণ সময় নিয়ে জানালার বাইরের দিকে মুখটা বাড়িয়ে নিঃশব্দে হেসে দিল। মিররে তামিম তানভীরকে হাসতে দেখল। তানভীরের হাসিতে তামিমও একটু হাসল। মানুষ প্রেমে পড়লে এমনই হয়, কারণ অকারণে হাসে। ঘাড় ঘুরাতেই রোজির চোখে চোখ পড়ে। তামিমের হাসিটা এতক্ষণ নজরে রাখলেও চোখাচোখি হবার সাথে সাথে চোখ ঘুরিয়ে নেয়। তামিম হাসিমুখ নিয়েই আজ দীর্ঘশ্বাস ফেলে। খান বাড়িতে প্রবেশের পর তামিম গাড়ি থেকে নেমে যায়। রোজিও নেমে পাশে দাঁড়ায়। তামিম তানভীরের নামার অপেক্ষা করে। সে নামলে চাবিটা দারোয়ানের হাতে দিয়ে পার্কিং করতে বলে যাবে। দেরি দেখে জিজ্ঞেস করে, নামছিস না কেন? বুকে বউ আছে। তামিম এগিয়ে এলো। জানালা দিয়ে উকি দিতেই তানভীরের বুকে উড়োনার নিচে লাবিবার ঘুমন্ত মুখটা দেখতে পেয়ে মুচকি হাসল। ওহ মাই গুডনেস! লাবিবা কোথা থেকে এলো? মাইগ্রেন প্রবলেম আছে। ড্রয়িং রুমটা একটু চেক দিয়ে আসো। প্রবলেম হবে না। নেমে আয়। আমরা ঢুকলে সবাই আমাদের নিয়েই বিজি হয়ে পড়বে। তখন তুই ওকে নিয়ে উপরে চলে যাস। লাবিবার নাম শুনে এতক্ষণে চেপে রাখা অস্বস্তি রোজির নিমেষেই কেটে এল। তামিম সরে দাঁড়াতেই রোজি এসে লাবিবাকে ডাকতে লাগল। তানভীর রোজির দিকে কটমট করে তাকাল। রোজির গলা মুহূর্তেই শুকিয়ে গেল। সাহস নিয়ে বলল, ওকে ডেকে তুলুন। এসে গেছি তো। তামিম পিছু ডাকল। রোজি পিছিয়ে দাঁড়াও। এদিকে এসো। রোজি ঝটপট তামিমের পাশে এসে দাঁড়াল। তানভীর লাবিবাকে কোলে করে গাড়ি থেকে বেরিয়ে এলো। লম্বা উড়োনাটা মাটি ছোঁয়াল। তামিম সযত্নে উড়োনাটা তুলে দিল। রোজি অবাক হয়ে তাদের এই বন্ডিংটা দেখল। তামিম লাবিবার দিকে তাকিয়েই জিজ্ঞেস করল, ভূতনিটা কোথা থেকে এলো? জানি না। গাড়িতে উঠে দেখি বেঘরে ঘুমুচ্ছে। রাতে একটুও ঘুমায়নি আমি নিশ্চিত। তানভীর লাবিবাকে নিয়ে বাসার দিকে গেলে তামিম রোজিও পা বাড়াল। রোজির মুভমেন্ট বুঝতে পেরে তামিম বলল, লাবিবা এখন ঘুমোবে। ওকে পাবার আশা ছেড়ে দাও। রোজি একটু গাই গুই করে বলেই ফেলল, বাড়ির লোক দেখলে কি বলবে? তামিম হাসল। রোজির অবাক হওয়াটা কেন যেন এনজয় করল। রোজির সাথে এত সময়েই অনেক কিছু বুঝে গেছে। এই মেয়ে স্বাভাবিক জীবনযাপন পায়নি। সামান্যতম বিষয়ে তার অবাক হওয়াই তা প্রমাণ করে। ড্রয়িং রুম ভর্তি লোকজন। তামিম যা ভেবেছিল তাই। হবু বউ আসার খবর সোহানা তার ১৪ বস্তিতে ছড়িয়ে দিয়েছে আর তারাও এতক্ষণে হাজির হয়ে গেছে। একান্তে কথা বলার সময় পেলেই হয়। এই মেয়ের সাথে অনেক কথা জানার এবং বলার আছে। তামিম রোজিকে নিয়ে আগেই বাসায় ঢুকল। সুযোগ পেয়ে তানভীর লাবিবাকে নিয়ে নিজ রুমে চলে গেল। শুইয়ে দিতে গিয়ে লাবিবা জেগে গেল, কিন্তু চোখ খুলতে পারল না। বিছানায় হাত বুলাল। বাম পাশে না পেয়ে ডান পাশে হাত রাখল। তানভীর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাবিবার এসব কর্মকাণ্ড দেখছিল আর নিঃশব্দে হাসছিল। লাবিবা এই চোখ খুলবে খুলবে তাড়াহুড়ো করে তানভীরের লাবিবার দিকে ঝুঁকে উপরে সওয়ার হল। সবথেকে প্রিয় স্মেলটা পেতেই লাবিবা থমকে গেল। আবার ঘুমিয়ে গেল। তানভীর ঘুমন্ত লাবিবার নাকে নিজের নাক ঘষল। আদরের সুরে বলল, আশেপাশে থাকলে বুঝে যাও, কাছাকাছি থাকলে ঘ্রাণ নাও। বউ, তোমার হাত থেকে আমার পার নেই।
বড্ড চালাক হয়ে গেছ। কয়েক ঘন্টা পর তামিম রোজিকে একা পেল। তামিম ডাকেনি। রোজিই এসেছে তামিমের রুমে। হাতে কফি মগ। নিশ্চয় কফির অজুহাতে মম এখানে পাঠিয়েছে। রোজি ডাকল, আসব। দরজায় কফি হাতে তামিম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এসো। মাঝবরাবর দাঁড়াও তো। একদম বেডের পাশে। তামিমের কথায় রোজি হকচকিয়ে গেল। রুমের মাঝবরাবর কেন দাঁড়াবে? রোজি দাঁড়াতেই তামিম রোজিকে অপলক দেখতে লাগল। রোজির অস্বস্তি তিনগুণ বেড়ে গেল। আবার কি রোগী মনে করল? পাগলের ডাক্তাররা নিজেরাও এক একটা পাগল হয়। তামিমের তো আবার প্রেমিকার শোক রয়েছে। পাগল না হলে বারবার এভাবে দেখার কি মানে? আমাকে পটানোর বুদ্ধিটা কোথা থেকে পেলে? তামিমের প্রশ্নে রোজি অবাক হয়ে গেল। কাপা গলায় উত্তর করল, আমি আপনাকে চিনি না। তাহলে আমার ফ্যামিলিকে কিভাবে চেনো? লাবিবাকে তো তোমার সাথে পরিচয় করানো হয়নি। ওদের বিয়েটাও তেমনভাবে পাবলিশ হয়নি, তোমার তো চেনার কথা নয়। লাবিবা আমার পূর্ব পরিচিত। লাবিবার যে আগে একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার এক্স হাজব্যান্ড তার কাজিন ছিল। লাবিবার বিয়ের পরই আমাদের ডিভোর্স হয়েছে। তার মানে আসল মাধ্যম লাবিবা। ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং। দেখুন, আমি ওই বাড়ির বউ হলেও বউয়ের মর্যাদা কখনো পাইনি। বিয়ের পর থেকেই হ্যারেস হয়ে আসছি। হাজব্যান্ডও আমার সাথে ছিল না। বলতে গেলে বছরে একবার ফিজিক্যাল ছাড়া আমাদের মাঝে কোনো টানি সৃষ্টি হয়নি। আমি ভালো ফ্যামিলির মেয়ে হলেও দাসীর মতো জীবন কাটিয়েছি। সাহস ছিল না, সাপোর্ট ছিল না। আমাকে সাহস জুগিয়েছে লাবিবা। আমি যদি সেখানে আর একটা বছর থাকতাম হয়তো বেঁচেই থাকতাম না। এমনিতেও মরার মতোই ছিলাম। আমি বুঝে গিয়েছিলাম সে আমার জন্য না। সে আগেই একটা বিয়ে করেছিল, আমি জানতাম। সবাই জানত। যেখানে যেখানে পোস্টিং হতো ওই বউকে নিয়েই চলত। আমি ছিলাম বাড়িতে শুধু তার পরিবারের কাজ করার জন্য। প্রকাশ করতে পারতাম না। আমার এক্স হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিতে চায়নি। আমি অনেক ঝড় ঝাপটা সামলিয়ে ডিভোর্স নিয়েছি। তিনি বা তার পরিবার এখনও আমার উপর নাখুশ। আমার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজে চলে। সেজন্যই আমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে চায় বাবা। কিন্তু একজনও দেখতে আসার পর টিকতে পারেনি। উনারা জিদ খেয়ে লেগেছেন আমার বিয়ে হতে দিবে না। একদিন লাবিবা যায় এমপি সাহেবকে নিয়ে। এমপি সাহেব আমাকে পছন্দ করেন। লাবিবার কথাতেই আমাকে দেখতে যান তিনি। এসবের আমি কিছুই জানি না। আমি ডিভোর্সি, তাই বলে আমি লোভী নয়। আমাকে এমন দোষ দিবেন না যা আমি করিনি। আপনি একবার না করে দিন, আমার বাবা বললে বিয়েটা ভেঙে দিবে। আপনাকে কেউ কোনো প্রশ্ন করবে না। আমি আমার আগের স্ত্রীকে ভালোবাসি। ভীষণভাবে ভালোবাসি। আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন সে এক পথযাত্রী, আমি এক পথযাত্রী। আমাদের এক হওয়া সম্ভব নয়। তার মানে এই নয় যে আমি আমার দায়িত্ব থেকে সরে আসব। তোমার প্রতি আমার সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু তুমি আমার প্রথম স্ত্রীর জায়গাটা পাবে না। তোমার কিছু বলার আছে? এ পৃথিবীতে যারা ভালোবাসা বঞ্চিত মানুষ আমি তাদের দলের। কেউ আমাকে ভালোবাসুক আমি আশা করি না। এত নীল কিভাবে হলে? কিছুদিন হলো ডিভোর্স হয়েছে, তোমার এক্সের প্রতি কি কোনো ভালোবাসা কাজ করে না? আমি উনাকে ঘৃণা করি। তার জন্য শুধুই আমার তরফ থেকে ঘৃণা। তাহলে তো তুমি ঠকে গেলে রোজি। একসাথে থাকতে থাকতে হয়তো তুমি আমাকে ভালোবেসে ফেলবে, কিন্তু আমি তো তোমাকে তা দিতে পারব না। রোজি ছল ছল চোখে তাকাল। নাক টেনে বলল, আমার কিছু লাগবে না। রোজি মাথা নিচু করে কাঁদছিল, তামিম বুঝতে পারল। তামিম হেসে বলল, আমরা সামর্থ্যবান মানুষকেই মনে হয় বেশি বেশি অফার দিই। তারা আরও বড় অফারের জন্য প্রতিনিয়ত রিজেক্ট করে চলে। আমার মনে হয় তাদের পেছনে শ্রম ব্যয় না করে তাকে অফার করা উচিত যার কাছে ছোট্ট একটি অফারও আকাশের চাঁদ সমান। ডিনার করে যেও রোজি। ও আর মোস্ট ওয়েলকাম। তার ডিসিশন কি নিলে? আই ওয়ান্ট টু বি হ্যাপি উইথ রোজি। মনকে শান্ত করো। তোমার উদাসীনতা আমাদের কষ্ট দেয়। তামিম মাথা নাড়ায়। জি পাপা। সময় দাও। ঘুরো। দুজন দুজনকে চেনো। আমি রাজনৈতিক মানুষ।
মানুষ চেনা আমার কয়েক সেকেন্ডের ব্যাপার। তবুও পরখ করে দেখি। তানভীর যেমন আমাকে সময় দিয়েছে তেমন যদি তুমি আমাকে কিছুটা সময় দিতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। তানভীর তোমাকে সময় দেয়নি পাপা। সে নিজেই নিজেকে সময় দিয়েছে। আমি জানতাম তুমি আপত্তি করবে না। সেজন্যই খালামনিকে দিয়ে প্রস্তাব রেখেছি। ক্রেডিট তাহলে তোমার খালামনিকে দেওয়া উচিত। বুদ্ধিমতী না হলে হুট করে রাজি কেউ হতো না। তা তো অবশ্যই পাপা। গাধাটা এভাবেই থাকত। বিয়েও করত না। লাবিবাকেও ছাড়ত না। লাবিবা চলে যাবে। শ্বশুর ভাসুরের কাছে বিদায় নিতে এসে তাদের কথা শুনে চমকে যায়। কে আমাকে ছাড়ত না পাপা? লাবিবার উপস্থিতিতে তামিম হাত বাড়ায়। ডাকে, আসো ভাইয়া। কে আমাকে ছাড়ত না? আমাদের বাসায় একটা 5 ফুট 11 ফুটিয়া চিমটা আছে। সে তোমাকে ছাড়বে না। তামিমের কথায় লাবিবা ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে সোফায় বসে হাসি থামিয়ে বলে, আমাকে বোকা পেয়েছ ভাইয়া। এই বাড়িতে 5 ফুট 11 একমাত্র তোমার ভাইই আছে। সে নাকি চিমটা। আমাকে বলল পেয়েছ নাকি? শ্বশুরের দিকে তাকিয়ে হাসির ছলে বলতে গিয়ে কণ্ঠ আটকে যায়। মুহূর্তেই একঝাঁক লজ্জা পাখি এসে ঘিরে ধরে। হুসে এসে কাশতে থাকে। ফিরোজ খান ও খানিকটা কাশে। গলা খাকারি দিয়ে বলে, সাবধানে যেও মা, আমাকে রেস্ট নিতে হবে। তামিম লাবিবাকে একা পেয়ে জিজ্ঞেস করে, ফ্লোরার সাথে কথা হয়? এখন হয় না। উনি নিষেধ করেছেন। জি আচ্ছা। রোজি আপু অনেক ভালো। জি আচ্ছা। আমাকে নিয়ে কি কথা বলছিলে? তানভীর আর তোমাকে নিয়ে বলছিলাম। শুধু তোমাকে নিয়ে না। ওকে বলো। তানভীরের ডাক আসে, লাবিবা গাড়িতে এসো। আর ওয়েট করা যাবে না। লাবিবা তামিমকে বলে, পরে শুনব। বাই ভাইয়া। আচ্ছা। এসো। তামিম দিন দিন শুকিয়ে যাচ্ছে। এটা প্রত্যেকের চোখেই পড়েছে। ছেলেটা হাসিখুশি থাকে সব সময়। কিন্তু স্বাস্থ্য নষ্ট হচ্ছে। তার ভেতর যে একটা কষ্ট রয়েছে বোঝার উপায় নেই। সেদিনের পর আর রোজির সাথে কথা হয়নি। লাবিবা আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ভাইয়া তুমি কতটা এবনর্মাল হয়ে যাচ্ছ একবার বুঝো। কোথায় এবনর্মাল? যেভাবে সব সময় হাসিখুশি থাকছ এতে শুধু আমরা না, প্রত্যেকেই বলবে পাগলের ডাক্তার পাগল। সুস্থ মানুষ হাসে না। তোমার মতো হাসে না। একজন গম্ভীর মানুষ হুট করে হাহা করে উঠতে বসতে হাসলে থাকলে এটা তো পাগলের লক্ষণ। কি চাও তুমি? আগের মতো হয়ে যাও। এভাবে ফেক হাসবে না। টপিক চেঞ্জ করো। ছোট মানুষ তুমি, এত বুঝবে না। লাবিবা অবাক হয়ে গেল। সে নাকি ছোট মানুষ? আর কত বড় হবে? তার বিয়ে হয়ে গেছে। থমথমে গলায় বলল, মেডিসিন দাও ভাইয়া। ঠোঁটের নিচে জ্বর ফোটা হয়েছে। তামিম একটা কাগজে লিখে লাবিবার হাতে ধরিয়ে দিল। নিচে ফার্মেসিতে এটা দিল, মেডিসিন দিয়ে দিবে। 1000 টাকার নোট নিয়ে বেরিয়েছি। আমি ভানাবো না। টাকা লাগবে না। তুমি যাওয়ার সময় কাগজটা দিয়ে দিও, ওরা তোমাকে মেডিসিন দিয়ে দিবে। এখানে সবাই তোমাকে চেনে। লাবিবা হাঁসফাঁস করল। সে তো এসব বলতে আসেনি। আসল কথাটাই তো বলতে সাহস পাচ্ছে না। যে মুড নিয়ে আছে, গাই গুই করে লাভ হবে না। তাই সরাসরিই বলল, ভাইয়া রোজি আপু তোমার সাথে ডেটে যাবে। কি বললে? হুম সত্যি বলছি। রোজি বলেছে নাকি? হুম। ডাহা মিথ্যা। রোজির হয়ে লাবিবাই বলছে। এত বড় একটা ঘটনা তার হাত দিয়ে ঘটতে যাচ্ছে আর বলে নাকি ছোট। তামিম পুরো কনফিউজড হয়ে গেল। রোজি মেয়েটাকে যা বুঝেছে নেশার ঘোরেও এই কথা বলবে না। কবে ডেটে যেতে চেয়েছে? তোমাকে ফিক্সড করতে বলেছে। ওকে আমি জানাবো। আমাকে জানাবে। সরাসরি ওকেই জানাবো। না, আমাকে জানাবে। রোজি আপু ভীষণ লাজুক। তোমার সাথে এই ব্যাপারে কথা বলবে না বলেই তো আমাকে দিয়ে বলালো। টেল মি ওয়ান থিং লাব্বু। তোমার কবে থেকে এসব ঘটকগিরি করার প্রতি ঝোঁক হলো? ঘটক? এভাবে বলো না ভাইয়া। আমি স্ত্রীলিঙ্গ। আমি সরাসরি রোজিকেই জানাবো। এবার লাবিবা মেকি রাগ দেখালো। লিসেন ভাইয়া,
ভয় পাওয়ার কোনো কারণ নেই। আম অলরেডি ম্যারিড। তোমার ভাইয়ের মতো যার বিয়ের ঘটকালি করতে যাব তাকেই বিয়ে করে বসব না। আমি যেহেতু প্রস্তাবটা রেখেছি সেহেতু আমিই ম্যানেজ করব। উল্টোপাল্টা বলছো কেন? জানি না ভাইয়া। আমাকেই জানিও। আসি এখন। পরে কথা বলবো। আরে লাব্বু, ঘটনা কতদূর তামিমের বুঝতে দেরি নেই। লাবিবাকে পাঠিয়েছে রোজিকে আনতে। একটা রেস্টুরেন্টে টেবিল বুক করেছে। লাবিবা রোজিকে আনতে গিয়ে বিপত্তির জন্ম দেয়। রোজি বাড়ি থেকে বেরোতেই দুজন তাদের ফলো করতে থাকে। লাবিবা না বুঝতে পারলেও রোজি ঠিক বুঝে। লাবিবার হাত চেপে ধরে প্রে করতে থাকে, আল্লাহ বিপদ থেকে রক্ষা করো, সহি সালামতে পৌঁছতে দিও। খারাপ কিছু আর সে চায় না। কিন্তু শেষ রক্ষা হয় না। মোড়ের মাথায় রিকশা পাওয়া যাবে, তার আগেই লোক দুটো ফাঁকা রাস্তা পেয়ে তাদের পথ আগলে ধরে। লোক দুটো রোজির এক্স হাজবেন্ড আর ভাসুর। রোজি ভয়ে লাবিবার হাত আরও পাকড়াও করে ধরে। রোজিকে এভাবে ভয় পেতে দেখে লাবিবা কিছুটা আন্দাজ করে। চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, কি চাই? তোমার কোনো প্রয়োজন নেই, সরে দাঁড়াও। কাকে অর্ডার করছেন? আপনি জানেন আমি কে? সরে দাঁড়াও মেয়ে। রোজিকে সাথে কথা আছে। রোজির কারো সাথে কথা নেই। রক্ত গরম করো না, তোমাকে ভালো করেই চেনা আছে। ভাইয়ের প্রতিশোধ নিতে বাধ্য করো না। আপনি মনে হয় আমাকে ঠিকভাবে চেনেন না, তাই চিনতে চাইছেন। সরুন। কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় লাবিবা। দু পা পিছিয়ে যায় লোকটা। আরেকজন আঙুল তুলে চিৎকার করে উঠে, এই মেয়ে, অতিরিক্ত সাহস দেখিও না। গায়ে হাত দিল পরে সমাজে মুখ দেখাতে পারবে না। এমপির ছেলেও তাকিয়ে দেখবে না, তাই নাকি? সাহস করে দেখুন। দিন গায়ে হাত। দেখি কত বড় কলিজা। জহুর প্লিজ এটাকে সরা। রোজি এতক্ষণ ভয়ে দুহাত বুকে চেপেছিল। লাবিবাকে হিট করার আগেই সে প্রতিবাদ করে উঠে, খবরদার হাত বাড়াবে না। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমার সামনে আসবে না। তোমাকে আমার চাই না। পাখা বড্ড গজিয়েছে না? বিয়ে করবি? তোর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিব না। খুঁজে খুঁজে এমপির পোলারে ধরছিস। তোরা দুইটাই শালি গোল্ড ডিগার। আর সহ্য করা গেল না। কোমর বরাবর লাথি দিয়ে ফেলে দেয় লাবিবা। খুব শক্তি না। মেয়ে মানুষ হয়ে পুলিশের সাথে লাগতে আসিস? দেখাচ্ছি শালি তোকে মজা। ভেবেছিলাম ছেড়ে দেবও তোকে, কিন্তু আর না। মেয়ে মানুষ বলে কি লাগাতে পারবো না দুই চারটে ঘা। সবাইকে রোজি ভাবিস না। তোদের মতো লোককে কিভাবে ঘায়েল করতে হয় আমার ভালো করেই জানা আছে। কথা বলতে বলতেই হাত মজা দুটো ঝটপট করে নেয় লাবিবা। লোক দুটোও ছাড় দেয় না। লাবিবা জানে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়। এত বছরের ক্যারাটে শিক্ষা নিজ কাজে লাগায়। রোজি লাবিবাকে দেখে অবাক হয়ে যায়। পুতুলের মতো ইনোসেন্ট মেয়েটার ভেতর যে এমন তেজ, ভুল করেও কেউ ধারণা করতে পারবে না। প্রত্যেকটা মেয়ের উচিত নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় তা শিখে নেওয়া। ৫ জনের সাথে লড়তে না পারলেও তো অন্তত ২-১ জন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। সবার যদি এই শিক্ষাটা থাকত তাহলে যেখানে সেখানে থেকে এত এত ধর্ষণের নিউজ পাওয়া যেত না। মেয়েরা স্বাভাবিক জীবনে নির্ভয়ে ছুটতে পারত। তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারত না। তামিমের সাথে রোজিকে দিয়ে লাবিবা অন্য টেবিলে বসল। মনটা ভালো নেই। চোট লেগেছে একটু। এই ঘটনা না বলাই থাক। তামিম বলল, লাবিবা অর্ডার করো। ৫টা চিজ বার্গার, ৫টা স্যান্ডউইচ, ৫টা ক্যান, ৫টা। তোমার বউকে আনতে গিয়ে অনেক এনার্জি লস করে ফেলেছি ভাই। এখন আমার বেশি বেশি খাবার চাই। লাবিবার মুখে বউ শব্দে রোজি হালকা লজ্জা পেয়ে যায়। তামিম অর্ডার দেয়। লাবিবা বসে না থেকে এদিক সেদিকে হাঁটতে থাকে। ছাদের দিকে নজর পড়তেই দেখে ছাদটা ভীষণ সুন্দর। নিচ থেকেই যতটুকু বোঝা যায়। অনেকে গিয়ে পিকচার নিয়ে আসছে। লাবিবা গুটি গুটি পায়ে ছাদে উঠে। যতটুকু ভেবেছিল তার থেকেও সুন্দর। দুপাশে সেলফি কর্নারও করা আছে। ঝটপট কয়েকটা সেলফি নিয়ে নেয়। এদিক ওদিক কাপলরা হাত ধরে হাঁটছে। উফ,
ভালোবাসাগুলো দেখলেও ভালো লাগে। ভালোবাসার মানুষকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। হঠাৎ মনে হয় কেউ ওকে ডাকছে। আমলে নেয় না। পরপর ডাকে এদিক ওদিক খুঁজতে থাকে। নিচের দিকে তাকাতেই দেখে তানভীর হাত নাড়ছে। লাবিবা অবাক হয়ে যায় তানভীরকে দেখে। বিষণ্ণ মনটা নিমেষেই পুলকিত হয়। ঠোঁটে হাসি ফুটে উঠে। কোমরে দুহাত রেখে তানভীর লাবিবার হাসি মুগ্ধ চোখে দেখে। ছাদে কি করছো? নিচে আসো। লাবিবা রেলিংয়ে হাতে ভর দিয়ে দাঁড়ায়। আপনি নিয়ে যান আমাকে। তুমি এসো। আমার তো লাফ দিতে ইচ্ছে করছে। দাও। সিরিয়াসলি। লাফ দিব। হুম দাও। সত্যি বলছো? কেন, ভয় কিসের? আমি আছি তো পাশে। লাবিবার চোখ জোড়া ছল ছল করে উঠল। মুখ ভরা হাসি। এত ভরসা। এত শান্তি। এত বিশ্বাস। আর কোথায় পাওয়া যাবে নিজের মানুষটাকে ছাড়া? লাবিবা রেলিং পার হয়ে ছাদের কিনারায় দাঁড়াল। ছোট্ট জায়গায় দুপা কোনোভাবে ধরে আছে। নিচ থেকে যারা লাবিবাকে দেখতে পেল তারা পর পর চিৎকার দিয়ে উঠল। এই মেয়ে, কি করছো? হোয়াট আউ ডুইং? পড়ে যাবে তো। লাবিবা মুক্ত বিহঙ্গের মতো হাসছে। তানভীর এক পা দুপা করে এগিয়ে যায়। সামনের দিকে হাত বাড়িয়ে বাড়ায়। আস্থা দিয়ে বলে, এসো। লাবিবা দুহাত দুপাশে মেলে দেয়। মোটেই ভয় পায় না। চোখে চোখ রেখেই হাসি মুখে দুতলা থেকে নিজেকে ছেড়ে দেয়। তানভীর আরও কয়েক পা এগিয়ে কেচ ধরে নেয়। লাবিবা কোলে গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দেয়। রেস্টুরেন্টের ভেতরে সকলের চোখ এখন তানভীর লাবিবার দিকে। কেউ কেউ হাসতে হাসতে বলে, পাগল ছেলে মেয়ে। কেউ কেউ আবার বাহবা দিতে থাকে। পুরো রেস্টুরেন্ট শোরগোল পড়ে যায়। লাবিবা ফিসফিসিয়ে বলে, খান সাহেব, জীবনটা এত সুন্দর কেন? তানভীর লাবিবার মাথায় ছোট্ট চুমু এঁকে বলে, তুমি আমি আমরা মিলে এভাবেই ভালোবাসার কাব্য গাঁথব। তানভীর লাবিবাকে নিয়ে বসেছে। দাঁড়িয়ে থাকতে পারেনি। জলজ্যান্ত একটা মানুষকে কেচ ধরে আর্নল্ড শোয়ার্জনেগার, ফ্রাঙ্ক জেন, ডরিয়ান ইয়েটস হলে হয়তো সময় নিয়ে দাঁড়িয়ে থাকা যেত। তামিম এসে মেকি রাগ দেখায়। তোদের পাগলামি শেষ হয়েছে। উঠো। তামিমের দুহাত দুজনে ধরে উঠে দাঁড়ায়। টেবিলে গিয়ে বসে। লাবিবার অর্ডার সহ তামিমের অর্ডারকৃত খাবার চলে এসেছে। রোজি অবাক হয়ে তানভীর লাবিবাকে দেখছে। তামিম অবাক হয়ে দেখছে রোজিকে। এই মেয়েটার কি একটু অন্যরকম কিছু দেখলেই অবাক হয়ে তাকিয়ে থাকতে হবে। তামিম রোজিকে ডাকে, রোজ, লুক অ্যাট মি। রোজ, হু, এই তো, ইটস নর্মাল। এই দুটোর সাথে থাকলে তোমাকে সারাজীবন অবাক হয়েই থাকতে হবে। নর্মাল আর হতে পারবে না। রোজি মুচকি হাসল। মাথা নিচু করে বলল, আপনি আমাকে বলেন আমাকে ট্রিটমেন্ট করবেন। আমাকে ছাড়ুন। ওদের ট্রিটমেন্ট করুন। টেল মি ওয়ান থিং রোজ। তোমাকে আমি যেন খুঁজে পাই না। তুমি প্রায় প্রায় দোলো। তোমার চেহারা অন্যরকম লাগে। তুমি কি অতিরিক্ত টায়ার্ড ফিল করো? না তেমন কিছু না। রোজি লাবিবাদের টেবিলের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাল। তানভীর মিটি মিটি হাসছে। আর লাবিবা কথা বলেই যাচ্ছে। কি সুন্দর মানিয়েছে দুজনকে। লাবিবা হাত মজা পড়েই স্যান্ডউইচ ধরল। তানভীর বাধা দিল। উহু। মজা খুলে তারপর খাবার তুল। লাবিবা সময় নিয়ে মজা খুলল। তানভীর তাকিয়ে আছে হাতের দিকে। যেই স্যান্ডউইচ তুলতে হাত বাড়িয়েছে তখনই তানভীর হাত ধরে ফেলল। নিজের দিকে টেনে নিল। এপিঠ ওপিঠ করে পরখ করল। হাতটা কেমন ফুলে আছে। লাল হয়ে আছে। মজা পড়ে থাকলে এমন হবার কথা নয়। হাত ফুলা কেন? এমনি। এমনি। লাবিবা বলতে চাইছে না। চোখ লুকাচ্ছে। তানভীর আরেকটা হাত ও টেনে নিল। সেই হাতটাও এমন। থমথমে গলায় প্রশ্ন করল, মারামারি করেছ? উই আর কি? তুমি তো এখন আর মারামারি করো না। কি হয়েছে? কে কি বলেছিল তোমাকে? বলো কি প্রবলেম হয়েছে? আমি আগে মারামারি করতাম আপনি জানলেন কি করে? এনস্বার দাও আগে। আগে আপনি বলুন।
আপনি কি আগে থেকেই চিনতেন আমাকে? তানভীর লাবিবার মুখের দিক কিছুক্ষণ তাকিয়ে থাকে। হাত ছেড়ে দিয়ে নিজে থেকেই লাবিবার মুখে স্যান্ডউইচ তুলে ধরে। লাবিবা ভ্রু কুঁচকায়। কবিরের থেকে শুনেছি। হা করো। লাবিবাকে খাইয়ে দেয়, নিজেও খায়। কিছু সময় পর বলে, মারামারি করবে না লাব্বু। এখন আর তুমি ছোট নেই। আপনি ভাইয়ার থেকে আমার সম্পর্কে সবকিছুই শুনেছেন। বাকি আছে। শুনে নিব। খাও। তামিম খেয়াল করল রোজি অবাক হয়ে তাকিয়ে দেখছে। তানভীর লাবিবাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। এটা কি রোজির কাছে অবাক হওয়ার মতো কোনো বিষয় মনে হচ্ছে? আশ্চর্য ব্যাপার। এরকম সময় তামিম ও স্পেন্ড করেছে। খুব স্পেশাল ছিল সময়গুলো। সেসব স্মৃতি আজ দীর্ঘশ্বাস হয়ে পড়ে। তামিম এক চামচ স্যুপ তুলে নিল রোজির দিকে। ডাকল, রোজ। রোজি চোখ ফিরিয়ে তামিমের দিকে তাকাল। তার মুখের সামনে চামচ ধরে আছে তামিম। বলল, হা করো। রোজি আরও একটু অবাক হল। লজ্জাও পেল। আহাম্মকের মতো ওইদিকে তাকিয়েছিল বলে তামিম কি ভাবল তার ও তামিমের হাতে খেতে ইচ্ছে করছে। রোজি মাথা নাড়াল, আমি নিয়ে খাচ্ছি। তামিম চামচ সরাল না। অগত্যা রোজি তামিমের হাতে খেল। রোজির দু চোখ ভরে জল টলমল করল। তামিম মনে মনে হাসল। নিজের ভাগ্যের উপর। জীবন যেদিকে মোড় নেয় সেদিকেই যেতে হবে। আরও ভাবল এই মেয়েটার অনেক যত্ন পাওয়ার আছে। রোজির অস্বস্তি বুঝে বলল, আমার সাথে রিলেশনে যাও রোজি। বিয়ের আগেই ফ্রি হয়ে নাও। তোমার সংকোচ বোধ নয়তো পরে আমার অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তামিমের সাথে একজন দেখা করতে এসেছে। লোকটি পরিচয় দিয়েছে SI বলে। তামিম আন্দাজ করল লোকটিকে। কি বলতে পারে? আন্দাজটাই ঠিক হল। লোকটি আর কেউ নয়, রোজির এক্স হাজবেন্ড। লম্বা চওড়া, ভালোই দেখতে। চেহারায় কেমন শয়তান শয়তান ভাব চলে আসছে। তামিমের মনে হল রোজির মতো ইনোসেন্ট মেয়ের সাথে কখনোই ম্যাচ হতে পারে না। একটা কিশোরী মেয়েকে বিয়ে করে এতগুলো বছরে পুরো প্রতিবন্ধী বানিয়ে ছেড়েছে। মেয়েটার বাইরের দুনিয়া সম্পর্কে জ্ঞান নেই বললেই চলে। একা একা চলাচল করতেও ভয় পায়। ভালো খাবার পর্যন্ত ও পায়নি। ফ্যাকাশে শরীর দেখেই বোঝা যায়। ভালোবাসা তো দূর, ভালো ব্যবহার পর্যন্ত ও মনে হয় না পেয়েছে। রোজির হাত দেখেই বোঝা যায় অনেকদিন থেকেই রিপেয়ার হয়ে আসছে। লোকটি সালাম দিল। জানালো সে রোজির এক্স হাজবেন্ড। তামিম মুচকি হাসল, বলল, আমি রোজির বাগদত্তা। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? সিউর। আপনি তো আর এমনি এমনি আসেননি। আসার সময় নিশ্চয় জেনে এসেছেন আমি কে। আমার পরিচয়? জি, তা তো অবশ্যই। আমি জানতে চাইছিলাম রোজির সাথে আপনার আগে থেকেই পরিচয়, মানে আগে থেকেই রিলেশন ছিল, নাকি আপনাকে বিয়ে করার জন্যই আমাকে ডিভোর্সটা দিল? হোয়াট? কি বলতে চাইছেন? তামিম আর বসে থাকতে পারল না। উঠে দাঁড়াল। রাগে শরীর ফেটে যাচ্ছে তার। লোকটি রিকোয়েস্ট করল, প্লিজ কুল ডাউন স্যার। রাগ করবেন না। আমরা বসে কথা বলি। রুচি চলে গেছে আমার। ছি, এত নোংরা মন আপনার। আপনার সংসারে থাকা কালীন আপনার ওয়াইফের সাথে আমি রিলেশনে ছিলাম, এরকম কুপ্রবৃত্তি মন মাইন্ড নিয়ে আমার সাথে কোনো সাহসে কথা বলতে এসেছেন? তাহলে আমাকে জোর করে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করছে কেন? ডিভোর্সের কিছু দিন না যেতেই আপনাকে ডিভোর্স করেছে আপনার ক্যারেক্টারের জন্য। আপনার সেকেন্ড ওয়াইফের কথা জানার পরেও এতগুলো দিন যে আপনার সংসারে রোজ ছিল, এটাই তো আপনার ভাগ্য। বিয়ে করেছি তাতে কি হয়েছে? মানুষের কি দুই বউ থাকে না? আমার এবিলিটি আছে, আমি দুই বউ ম্যানেজ করব, তাই বলে ট্রাপে ফেলে ডিভোর্স দিয়ে অন্য নাগর নিয়ে ঘুরবে? কোনো থানায় পোস্টিং আছেন? তা জেনে আপনি কি করবেন? কিছুক্ষণের মধ্যেই ফার্ট হয়ে যাবেন। পাওয়ার দেখান। সরকারি চাকরি খাওয়া মুখের কথা। সরকারি চাকরি সরকারের লোকই খাবে। এই যে এতক্ষণ ধরে আমার উপর চেঁচালেন আমি কে তা জানার পরেও বাড়িতে বউ রেখে আরেকটা বিয়ে করেছেন। বড় বউকে দিনের পর দিন নির্যাতন করে গেছেন। রাস্তাঘাটে মেয়েদের হ্যারেস করে যাচ্ছেন। আইনের লোক হয়েও কন্টিনিউয়াসলি বেআইনি কাজ করছেন।
এর একটা প্রমাণ যথেষ্ট আপনাকে আউট করার জন্য। এবার বেশ ভয়ই করছে। ফাঁকা আওয়াজ দেওয়া খানদের কর্ম নয়। শান্ত হয়ে থাকতে এসেও শান্ত হতে পারেনি। অনুরোধ করল, স্যার প্লিজ আপনি এটা করতে পারেন না। আমাকে ক্লিয়ারলি কনফেস করতে দিন। আপনি এমপির বাড়ির বউকে নিয়ে ছেলেখেলা করতে এসেছেন। মরার পাখনা গজিয়েছে। বাড়িতে যান। যে বউকে ভাড়া বাসায় রেখেছেন তাকে বাসায় নিয়ে এসে বাবার সাথে কাজ করুন। খেটে খান। ঘোষ খেয়ে পেট ফুটবল বানিয়ে ফেলেছেন। উচ্চ রক্তচাপে মারা যখন তখন। খেটে খান, ওজন কমান। আপনি রোজিকে বিয়ে করবেন না। রোজি আমার। ওর উপর শুধু আমার নজর থাকবে। আমার ছোট ভাইয়ের উপর যে অ্যাটাক করতে এসেছিলেন এখনও এটা ভাইয়ের কানে যায়নি। দুটোই মারামারিতে পটু। আমি আবার ওদের মতো না। তাই ছেড়ে দিচ্ছি। একবার আমার ভাইয়ের কানে কথাটা গেলে রক্ত মাংস আলাদা করে ছাড়বে। আপনার কাজিন ফাহাদ নাকি এখনও ঠিকমতো চলাচল করতে পারে না। দোয়া করি আপনি সুস্থ স্বাভাবিক থাকুন। রোজি শুধু আমার। আপনি ওকে বিয়ে করবেন না। খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। শালা হামজাদা, গলার স্বর এখনও মারাস। শরীরের এত লোভ তোর। নিজের বউরে দিয়ে হয় না। আমার হবু বউ নিয়ে টানাটানি করস। রোজের আশেপাশে যেন তোকে না দেখি। বের হ শালা এখান থেকে। আর শোন, রোজ একটা ইনোসেন্ট মেয়ে। ওর সম্পর্কে খারাপ কথা মুখেও আনবি না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তামিম রাগে ফুসফুস করতে থাকে। তানভীরকে বিষয়টা জানায় না। কলেজে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে সে। নিজের টেনশন আর ভাইয়ের উপর দিতে চায় না। স্যার টাকা লাগবে। কার্ডে দিয়ে দিয়েছি। সে তো আছেই, কিন্তু তুলতে ইচ্ছে করছে না। লাবি পাখি, সামনে থেকে সরো, এখন আমার তাড়া আছে। পরে টাকা দিচ্ছি। ওই কাপড়টা মানুষ নিয়ে যাব তো। তুমি একা একা মার্কেটে গিয়েছিলে না? উর্মি ছিল। দিন না এত পছন্দ হয়েছে, অন্য কেউ নিয়ে গেলে আমার হলুদ টাই মাটি হয়ে যাবে। তানভীরের পা থেমে যায়। জরুরি কাজে বের হচ্ছিল। হলুদ মাটি হবে মানে? ভাইয়ার বিয়ে জাস্ট পরিয়ে নিয়ে আসা হবে। কোনো ফাংশন হবে না। আরে ভাইয়ার বিয়ে না, আমার বিয়ে। একবার তো লুকিয়ে চুরিয়ে বিয়ে করেছি। এবার তো ধুমধাম ছাড়া হবে না। এর মাথায় কখন কি চলে সে নিজেও হয়তো জানে না। তানভীর প্যান্টের পকেট 2 হাত গুজল। কাঁধ সোজা করে একটা ভাব নিয়ে জানতে চাইল, ও আচ্ছা ম্যাম, কবে যেন আপনার ধুমধাম করে বিয়েটা হবে? লাবিবা লাজুক হাসল। তানভীরের হাত দুটো পকেট থেকে বের করে ছেড়ে দিল। ওভাবে দাঁড়াবেন না এখন। ক্রাশ খেয়ে ফেলি। চোখ ভরে দেখার সময় নাই। যা বলছি তার উত্তর দাও। অনার্স শেষ করার পর 1 বছরও তো সময় নেই। সিরিয়াসলি, 1 বছর আগে থেকেই তোমার এই বিয়ের শপিং করতে হবে। মানুষ 2 ঘন্টাতে শপিং কমপ্লিট করে আর তোমার 1 বছর লাগবে। অন্য মানুষের সাথে কি আমাকে মেলালে চলবে? ওরা তো লাব্বু না। লাব্বুর বরাবরই একটু বেশি সময় লাগে। 1 বছর, তাই না? তাড়াতাড়ি টাকা দিন, আমি যাব তো। তোমার শুধু শুধু শপিং সেন্টারে ঘুর ঘুর করা আর কমবে না। লাবিবা 10,000 টাকা নেয়। ওয়ালেট ফিরিয়ে দিয়ে বলে, আরও লাগলেই পরে নিব। এখন এটুকুই নিচ্ছি। গাড়ি নিয়ে যাও। এত ভয় পান কেন? তুমি বুঝবে না। লাবিবা বেঞ্চি কেটে চলে গেল। তানভীরের কথা শুনল না। টেনশন তানভীরের ঘাড়ের উপর অনবরত নাচে। একদিকে শ্বশুরের বাসার কাজ ধরেছে, আরেকদিকে কলেজে প্রোগ্রাম, ভাইয়ের বিয়ে, তার উপর এই অবাধ্য বউ। একটা না একটা ঘটনা ঘটিয়েই চলে। লাবিবা মার্কেটে গিয়ে গজ কাপড় নিল কয়েক গজ। সাথে তানভীরের পাঞ্জাবির কাপড়ও নিল। টেইলার্সে গিয়ে বানাতে দিয়ে বাড়ি ফিরল। তানভীর আর ওর একটাও কাপল ড্রেস নেই। এই একটা হলো। সকালে গিয়ে দেখেই পছন্দ করে ফেলেছে। এত সুন্দর রেইনবো কালার দেখেই পছন্দ হয়ে গেছে। মনস্থির করে ফেলেছে এটাই তাদের হলুদে পড়বে। সাথে তানভীরকেও পড়াবে। তামিমের দিনগুলো ভালো মন্দে যাচ্ছে। ফ্লোরার সাথে সময়গুলো এত বছরের গ্যাপে ফিকে হয়ে গেছে।
এজন্যই মানুষ বোধহয় বলে চোখের আড়াল হলে তো মনের আড়াল। তামিম রোজির সাথে প্রতিদিন ফোনে কথা বলে সময় করে। রোজির আর সংকোচ বোধ হয় না। খুব নরমালি কথা বলা শুরু করেছে। আস্তে আস্তেই ঠিক হয়ে যাবে। আজ রাতেও রোজির সাথে কথা বলা শেষ করে শুতে যাচ্ছিল। সে সময়ে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করে দেখতেই ঠাস করে হাত থেকে পড়ে গেল ফোনটা। তামিম 2 পা পিছিয়ে যায়। চুলগুলো মুঠো করে ধরে গগনবিদারী চিৎকার করে উঠে। সকাল সকাল রেডি হয়ে রোজিকে বের হতে কেন বলল ঠিক বুঝল না। ব্রেকফাস্ট করে নিয়েছে মাত্র। তামিম রোজির বাসার সামনে এসে রোজিকে কল করল। রোজি কল ধরতেই বলল, বেরিয়ে এসো। আপনি ভেতরে আসুন না। যাচ্ছি না। ব্রেকফাস্ট করে বেরিয়েছেন। মা আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়েছেন। ভেতরে আসুন। ব্রেকফাস্ট তুমি করে তারপর বেরিয়ে আসো। মা কত করে বলেছে। প্লিজ ভেতরে আসুন। ব্রেকফাস্ট করে যান। তুমি হঠাৎ আমার ব্রেকফাস্টের পেছনে পড়লে কেন? রোজি কোনো উত্তর দিতে পারল না। বুকটা দুরুদুরু করছে। বক্সে করে কি খাবার সঙ্গে নিয়ে যাবে? যদি বকে ফেলে দেয়। এখনো ভালো করে তো চিনেই উঠতে পারেনি মানুষটাকে। আন্টিকে আমার সালাম দিও, বলে তামিম ফোন রেখে দেয়। রোজি এসে বসে গাড়িতে। হাতে ছোট্ট একটা পার্স আর ফোন। বাঙ্গি কালার জর্জেটের সালোয়ার কামিজে সকালের স্নিগ্ধ চেহারায় রোজিকে অন্যরকম লাগছে। মাথায় কাপড় দেয়া থাকলেও জুলফির ছোট চুলগুলো বেরিয়ে আছে। তামিম নিজের সিটে বসে রোজির গালে হাত দিল। রোজি চমকে উঠল। লজ্জায় গুটিয়ে গেল। ছোট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে তামিম বলল, হিজাব করবে তাহলে চুল বের হবে না। স্মার্ট লাগবে। রোজি ডান দিকে মাথা নোয়ায়। ছোট্ট করে উত্তর দেয়, আচ্ছা। রোজি কখনো স্মার্ট হতে চায়নি। সরল প্রকৃতির একটা মেয়ে। নিজে যেমন তেমনই থেকেছে। এই মুহূর্তে মনে হচ্ছে তাকে ইমপ্রুভ হতে হবে। এত হ্যান্ডসাম একজন ডাক্তার তার পাশে সে নিঃসন্দেহে বেমানান। এইসব কারণে যদি বিয়েটা না করে দেয়। রোজি মনে ক্ষণিকে ক্ষণিকে ছোট ছোট বিষয়ে ভয় ঢুকে থাকে। ওই যে বলে না, গোয়াল পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখেও ভয় পায়। তামিম রাস্তায় রোজিকে প্রশ্ন করে, পড়াশোনা শেষ তোমার? রোজি উত্তর দিতে পারে না। লজ্জায় বুকের সাথে থুতনি লাগিয়ে রয়। তামিমের যা বোঝার বোঝা হয়ে যায়। বিরক্তি ভেতর থেকে ঠেলে আসে। কোথায় অ্যাডমিশন নিতে হবে? স্কুলে নাকি কলেজে? রোজি এমন প্রশ্ন আশা করেনি। ভেবেছিল সে ছোট হচ্ছে সেজন্য এই বিষয়ে আর কথাই বলবে না। মানুষটা খুব ম্যানেজেবল। কিন্তু আজ এই মানুষটা ঠিক নেই। একদমই ঠিক নেই। নিজে থেকে গালে হাত দিচ্ছে। কিভাবে থাকতে হবে সেটা বলে দিচ্ছে লাইক এ টিচার। কলেজে? তাও আমার ভাগ্য। যে বয়সে ছেলেমেয়ে স্কুলে নিয়ে যাব সেই বয়সে তোমাকে স্কুলে পড়তে নিয়ে যেতে হবে না। আপনার বয়স কত? 40-এর কাছাকাছি। এত বয়স হয়েছে? রোজি অবাক হয়ে বলল, অনেক বড়। তারপরেও তো মুখে মুখে কথা বলছ। ম্যানারস জানলে পুরো রাস্তা চুপ করে থাকতে। চোখ থাকত কোলের উপর। সঠিক বয়সে বিয়ে করলে তোমার বয়সী আমার একটা মেয়ে থাকত। রোজি নড়েচড়ে বসল। মিনমিনিয়ে বলল, এত না। আপনাকে দেখে 30-এর বেশি লাগে না। তামিম জোরপূর্বক হাসল, ভালো বলেছ। গভীর রাতে বাসায় ফিরলে প্রবলেম হবে। বা না ফিরলে? কোথায় যাচ্ছি আমরা? ঢাকায়। অসম্ভব। এত দূর? অসম্ভব। নেমে যাবে। সাইড করছি, নেমে যাও। রোজি গাড়ির বাইরে তাকিয়ে ছটফট করে উঠল। তামিমের দিকে এগিয়ে এসে বলল, আমি কিছু চিনি না। ইচ্ছে করলেই চেনা যায়। রোজি করুণ চোখে তাকাল। ডানে বামে অনর্গল মাথা নাড়াল। চুটি করে রইল। তামিম সিট বেল্ট লাগিয়ে নিতে বলল। এরপর 120-এর উপর গাড়ি চলবে। তাড়াতাড়ি পৌঁছানো চাই। স্বল্পপরিচিত তামিমকে রোজি বেশ ভয় পেল। হুট করে একা তামিমের সাথে এত দূর। তাকে বেঁচে দিলেও তো কেউ জানতে পারবে না। অন্য মতলব নেই তো?
বসুন্ধরা সিটি মলে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছে তামিম। শক্ত করে মুঠোয় করে আছে রোজির কবজি। দক্ষিণ এশিয়ার হাইস্ট মল, এত বড় এরিয়া, এত সব দেখে রোজির মাথা ঘুরছে। নিচের দিকে না তাকিয়ে তার চোখ উপরে ঘুর ঘুর করছে। তামিম স্টিলেটো দেখছে রোজির জন্য। বাছাই শেষে 3 জোড়া পছন্দ হয়েছে। রোজিকে পায়ে দিয়ে হাঁটতে বলতেই রোজি ঢুক গিলে। তামিম ভ্রু কুচকায়। কি প্রবলেম? উঁচু জোতা পরে হাঁটতে পারি না, পড়ে যাই শুধু। হালকার উপর একটা ধাক্কা লাগলেই আপনি পড়ে যাবেন। পায়ে লাগিয়ে দেখুন। বিয়ের পর আপনার ব্যবস্থা করছি। কি করবেন? বাঁশের কঞ্চি থেকে মানুষ বানাবো। কিভাবে? রোজির বোকা প্রশ্নে তামিম শয়তানি হাসে। মাথা নাড়ায়। কাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমি এখনো বুঝতে পারছি না। রোজি গুটিয়ে যায়। এটাই যেন শোনার বাকি ছিল তার। কয়েক বান্ডিল লেহেঙ্গা বাছাই করে 4টা লেহেঙ্গা পছন্দ হয়। এর মধ্যেই একটা নিতে হবে। তামিম 4টায় প্যাক করে দিতে বলতেই রোজি বাধা দেয়। 4টা পছন্দ করেছি, এর মধ্যে একটা নিব। 4টাই দিতে বলছেন কেন? পছন্দ হয়েছে নিয়ে নাও। এত দিয়ে আমি কি করব? অনেক দাম। সো হোয়াট? বিলাসিতা জীবন উপভোগ করো। দামি দামি যা আছে সব নাও। রেখে যাবে কেন? রোজি গোল্ডের গহনা টাচ করলে তামিম নিজেই ডায়মন্ডের নেকলেস বের করতে বলে। রোজি নিষেধ করে। দেখুন, আমার বাসা থেকে এমনিতেই গহনা দিবে। আপনি নিয়ে এসছেন জন্য আমি কিছুটা নিচ্ছি। তাই বলে আপনি ফুল্লি নিতে বলবেন না। মানুষের মধ্যে উপরের স্তর ছোঁয়ার একটা প্রবণতা থাকে। তোমার কেন নেই? আমার কিছু লাগবে না। প্রথমে সবাই বলে, পরে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসে। রোজি আর কথা বলে না। তামিম তাকে কিভাবে ট্রিট করছে বুঝতে পারছে না। থমথমে মুখটার দিকে তাকালেই কেমন যেন লাগছে। হুট করে উনার বিয়ের শপিং করার মুড কেন হলো কে জানে। ঘরোয়া বিয়েতে এত কিসের সাজ? রোজি দুঃখ পেয়ে জায়গামতো কথাটা বলে দেয়। আমাকে যত সাজুগুজু কারুকাজ খচিত ড্রেসে আনুন না কেন, আমি সাধারণ মানুষ, সাধারণই থাকব। আমি অন্যদের মতো গ্ল্যামারেস হব না। তামিম বুঝতে পারল রোজির আড়ালে পিঞ্চ মারা কথাটা। মৃদু গলায় জানালো, চাই না। রোজি একটু সুযোগ পেল। 5 ঘন্টা ড্রাইভ করতে হবে। না খেয়ে গাড়িতে উঠবেন না। আদেশ করছো আমায়? না, অনুরোধ করছি। তামিমের অস্বাভাবিকতা বেশ খেয়াল করছে রোজি। খাবার মুখে দেবার বদলে পানি মুখে নিচ্ছে একটু পর পর। গত সময় যে কাজটা তামিম করেছে আজ সেটা রোজি করল। চামচ রেখে দিল। নিজ হাতে তামিমের মুখে রাইস তুলে দিল। তামিম নিল না। রোজি ছেড়ে দিলও না। হাত চেপে ধরে বলল, এত গুমরে গুমরে মরার কিছু হয়নি। স্বাভাবিক হবার চেষ্টা করুন। আপনি চাইলে আমি আপনার থেকে সরে যাচ্ছি। সময় নিন, নিজেকে শান্ত করুন। এই মেয়ে, এই তোমার কি কোনো ভালো মেমোরিজ নেই? এত নিল কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারো? আমারও ভালো সময় ছিল, কিন্তু আমি ছিলাম আতঙ্কে। উপভোগ করতে পারিনি। যেদিন জেনেছি আমার সাথে চিট করা হয়েছে সেদিনই মনের ভেতর তাকে কবর দিয়ে দিয়েছি। নিমুখারাম মানুষকে আপনার মতো পোষে রাখিনি যে তার একটা নিউজেই নিজেকে ছিন্নভিন্ন করে দিব। ভিডিও দেখা হয়ে গেছে। ওপেন করিনি। আমার এতে ইন্টারেস্ট নেই। আপনি করেছেন। সেই সাহস মনে হয় হয়নি। লিংক মানুষের ফোনে ফোনে পৌঁছে গেছে। আপনি চাইলে এটা বন্ধও করতে পারবেন না। তাছাড়া আমার মনে হয় না সেই হিরোইনের অদেখা কিছু আছে। মডেলিং করতে গিয়ে পশ্চিমা বিশ্বের ফ্যাশন আয়ত্ত করেছে অনেক আগেই। এর জন্য আপনি ভেঙে পড়বেন। এত নিউজ কে দেয় তোমাকে? নেটওয়ার্ক অ্যাভেলেবেল। আপনার কি একটা হাগ প্রয়োজন? তামিম যেন এটাই চেয়েছিল। হাতের নিচে দুহাত গলিয়ে নিজেকে পুরোপুরি সেটিয়ে দিল রোজির বুকে। শরীরটা কেঁপে উঠল রোজির। দুহাতে তামিমের পিঠ আঁকড়ে ধরল। তামিম কাঁদছে, রোজি বুঝতে পারছে। ছেলেদের কান্না একটু আড়ালেই থাকা উচিত। তাই যথাসম্ভব আড়ালেই রাখল। তামিম ফুপিয়ে উঠল। যে নারী নিজের সবথেকে বড় সম্পদ টাকার জন্য ইজ্জতকেই বিলিয়ে দেয়, সে কিভাবে আমাকে আগলে রাখার প্রয়াস জানায়?
এতগুলো বছর আমার টাকায় তার কোনো প্রবলেম ছিল না। যেই দেখল শেষ চেষ্টা বিফলে সেচলে গেল নিজের আসল রূপ দেখাতে। সংসার চাইলেই পাওয়া যায় না। তার জন্য যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে, ইচ্ছা লাগে। যে নিজেকে রক্ষা করতে চায় না, আমি চেষ্টা করে কি করলাম? কেউ চেয়েও পায় না, কেউ পেয়েও চায় না। রোজি অস্থির হয়ে উঠল। তামিমকে শক্ত করে জড়িয়ে বলল, ডাক্তার সাহেব, আপনি যদি সত্যিই সংসার করতে চান তাহলে আমি ব্যতীত প্লিজ কাউকে বিয়ে করবেন না। বৈঠা ছাড়া নৌকা দুজন। আমার মতো আপনার ব্যথা কেউ এলাও করবে না। রাত ৩টা নাগাদ বাড়িতে পা রাখল রোজি। হাতে বড় শর্ট ট্রলি ব্যাগ। রোজির বাবা মা জেগেই ছিল। বিয়ের আগে মেয়ে এখন পর্যন্ত বাড়ি ফেরেনি, যতই হবু স্বামীর সাথে যাক। বিপদ তো বলে কয় আসে না। রোজিকে বাবা মার হাতে বুঝিয়ে দিতে তামিমু এসে দাঁড়িয়েছে পিছু পিছু। রোজির মা জিজ্ঞেস করল, ব্যাগে কি? বিয়ের জিনিসপত্র মা। ওহ, ভেতরে আয়। তামিম বলল, আমি তাহলে আসি আন্টি। নাস্তা করে যাও বাবা। এত রাতে তোমাকে তো থেকে যেতেও বলতে পারছি না। ইটস ওকে। এখন কিছু খাবো না। বাসায় পৌঁছে রোজিকে জানিও কেমন বাবা। তামিম হাসল। আচ্ছা। ফিরোজ খানের সামনে আর্জি পেশ করেছে তামিম। বিয়েটা সে ধুমধাম করে করতে চায়। সবাইকে জানিয়ে বউ ঘরে তুলতে চায়। ফিরোজ খান খুশি হন। আমি তোমার কথা ভেবেই বিয়েটা পড়িয়ে আনতে চেয়েছিলাম। ভেবেছিলাম তুমি পছন্দ করবে না ধুমধাম করে বিয়ে করাটা। আমি বেশ খুশি হয়েছি। আসলে বড় ছেলের বিয়ে এভাবে কম আয়োজনে দিল আমার মানটাও খুব একটা থাকত না। অনেক বড় আয়োজন হবে আব্বু। সবাই তাক লেগে যাবে। এমপি মন্ত্রী সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দাও। লুকিয়ে বিয়ে আর না। আমি কনভেনশন হলো বুকিং দিয়ে দিচ্ছি। সবাইকে জানিয়ে দাও। ওই ডেটেই বিয়ে হবে। ফিরোজ খান সোহানা ইসলাম একসাথে ছেলেকে জড়িয়ে ধরল। ছেলের খারাপ মুহূর্তগুলো সচক্ষে দিনের পর দিন দেখে গেছে। কোনো বাবা মা সহ্য করতে পারে। আজ ছেলে নিজে থেকেই নিজেকে ভালো রাখতে চাইছে, এটা যেন তাদের কাছে সবথেকে বড় পাওনা। সোহানা জিজ্ঞেস করে, তুমি মন থেকে রোজিকে বউ হিসেবে মেনে নিচ্ছ বাবা? হুম। এরপর আর কোনো কথাই থাকে না। সোহানা ইসলাম নিজে দায়িত্ব নিয়ে একের পর এক আত্মীয় স্বজনদের ইনভাইট করছেন। ইসমাইল কথা বলে বাসায় এসে জানাতেই লাবিবা পুরো এক্সাইটেড হয়ে যায়। বই খাতা সব গুছিয়ে রেখে ঝটপট তানভীরকে ফোন লাগায়। খান সাহেব, ইমার্জেন্সি। হোয়াট হ্যাপেন? ভাইয়ার বিয়ে ধুমধাম করে হবে। মামুনি এইমাত্র জানালো পাপাকে। বুঝতে পারছেন কত মজা হবে। তাড়াতাড়ি আসুন, আমাকে মার্কেটে নিয়ে যাবেন। বিয়ের আর মাত্র 6 দিন বাকি আছে। অনেক দিন লাব্বু। কাল প্রোগ্রাম আছে, পরশু নিয়ে যাই তোমাকে। আরে টেইলার্সে বলতে হবে তো। হলুদে আমরা কাপল ড্রেস পরব। লেট হয়ে যাবে। আমি বিজি আছি এখন। খান সাহেব, আমি কিন্তু রেডি হয়ে বসে আছি। রাতে ঘুরতে নিয়ে যাব। আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব। আম্মু খাওয়াবে। আমার আপনাকে দেখতে ইচ্ছে করছে। ভিডিও কল দাও। আমার আপনাকে কিসে দিতে মন চাইছে। আমার ছবির উপরে দাও। শুনুন না। ফোন রাখো বলছি। তানভীর ফোন কেটে দিল। লাবিবার মন ভার হয়। চুপচাপ বসে থাকে। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। মনকে বোঝায় একটুও কষ্ট পাওয়া যাবে না। খান সাহেব এখন সত্যিই কাজের মধ্যে আছে। লাবিবাও ছিল 2টো নাগাদ। তারপর চলে এসেছে। এখন যারা আর সব ছেলে, ওরাই বাকি কাজগুলো সারবে। লাবিবা পারফর্ম করতে চেয়েছিল কিন্তু তানভীর দেয়নি। 1.5 ঘন্টা পর তানভীর এসে হাজির। ঝটপট রেডি হয়ে লাবিবা বেরিয়ে আসে। গাল দুটো ফুলিয়ে গোল আলু বানিয়ে রেখেছে। তানভীর মুচকি হেসে আঙুল দিয়ে প্রেস করল গালে। তাতেই লাবিবার ফুলো গাল টুস হয়ে গেল। তানভীর যেন মজা পেল। হা হা করে হেসে উঠল। লাবিবা কপট রাগ দেখাল। আপনি নাকি বিজি? আই লাভ ইউ। এটা আমার উত্তর নয়। আই লাভ ইউ মানে কি জানো? যে পরিস্থিতিতে থাকি না কেন, তোমার জন্য আমি সব সময় অ্যাভেলেবল। লাবিবা মুগ্ধ দৃষ্টিতে তাকাল। তানভীর আরো হেসে হেসে বলল, নাও কি যেন করতে চেয়েছিলে করো।
গাড়ি মাঝরাস্তায় উঠে গেছে। লাবিবা চুপচাপ তানভীরের গা ঘেঁষে বসল। দু হাতে গলা জড়িয়ে ধরে সময় নিয়ে গালে চুমু দিল। গলা ছেড়ে সরে বসতে চাইল, পারল না। তানভীর এক হাতে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে ধীরে ড্রাইভ করতে লাগল। টেইলার্সের ভেতর তানভীর ঢুকতে পারল না। লাবিবাই দিলও না। তার মতে ড্রেস তৈরির আগে দেখা যাবে না। আরও 10,000 টাকা তানভীরের পকেট থেকে গেল। লাবিবা আর্জেন্ট ড্রেস মেক করে দিতে বলে পাওনা টাকা দিয়ে দিল। সাথে লেজ, ঝুমকা এসবের জন্য যে টাকা বকেয়া রেখে গিয়েছিল সেটাও পরিশোধ করল। তানভীর জিজ্ঞেস করল, এটা কি হলো? আমার ড্রেস মেক করছো, মাপটা তো নিতে দিবে ঠিকমতো। সেটাও তো দিচ্ছ না। হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমাকে কেন দেখতে দিচ্ছ না? সারপ্রাইজ তো। নষ্ট হয়ে যাবে না। এটা কেমন যুক্তি? খান সাহেব আমাকে বউ সাজে দেখেছেন কখনো? না, দেখতেও চাই না। কি? কেন? অসুস্থ হয়ে যেতে পারি। আগেই সাবধান। সামান্য লিপস্টিক আমার সহ্য হয় না, আরও নাকি বউ সাজ। পাগল করে দেবয়ার প্রসেস সব। কি সব বলছেন? এই দাঁড়িয়ে আছো সেটাও আমার সহ্য হচ্ছে না। হায় আল্লাহ, কি সাংঘাতিক। বাংলায় একটা প্রবাদ আছে, বলবো? কইয়ের তেলে কই ভাজা। লাবিবা আজ একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে। তানভীর স্যারের মাথা ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আগে জামাই ছিল না, সাজুগুজু করেনি, সাধাসিধে থেকেছে, সেই এক কথা। এখন বিয়ে হয়েছে, ইচ্ছা মতো সাজবে। জামাইয়ের সামনে সামনে ঘুরবে, আহ্লাদ করবে, টুপটাপ চুমু খাবে, গলা ধরে ঝুলবে। মুড অনুযায়ী রোমান্স জুড়ে দিবে, তা না একটু সাজলেই বেচারার নাকি মাথা খারাপ হয়ে যায়। লাবিবা মাথায় হাত দিল। না রে লাভবু না। এত আবেগ জমিয়ে কি লাভ হলো? ম্যারিড লাইফে তুই একদমই সুখী না। আগেই ভালো ছিলাম। সুখে থাকতে ভূতে কিলায়। কলাপাতা রঙের একটা শাড়ি নিল লাবিবা। তানভীর গিফট করেছিল। পরা হয়নি, আজ পরবে। ব্যাগ প্যাক করে বড় কাকির বাসায় চলে এলো। ভাবির কাছে শাড়ি পরিয়ে নিল। ছোট্ট করে হিজাব করে পার্টি সাজ দিল। গলায় লকেট সহ সাদা পাথরের বড় চেইন পরল। ভাবি বলল, তুই আমার কাছে শাড়ি পরার ট্রেনিং নিবি। আমাদের মা কাকিরা শাড়িই পরত। আমরাই এখন নিয়ম পরিবর্তন করেছি। তুই শাড়িই পরবি। সুন্দর লাগে তোকে। লাবিবার দুঃখ অনুভূত হল। একরাশ মন খারাপ নিয়ে বলল, উনি পছন্দ করেন না ভাবি। কি বলিস? পছন্দ করে বাট পড়তে দেয় না। আমি জানি না ভাবি, কোথাও যেন মনে হয় আমাদের মধ্যে একটা ফারাক রয়ে গেছে। সেটা কি আমি জানি না। উনি আমার সব কথাই মেনে নেন, কিন্তু নিজের কাজেই বেশি ব্যস্ত থাকেন। কেন এমন মনে হয়? আমার মনেই এমন লাগে। উনি আমাকে যথেষ্ট কেয়ার করে, বাট আমারই মনে হয় প্রবলেম, তাই না ভাবি? হবে হয়তো। তোর ভাই কলকাতা থেকে আসুক। উনার তো ফ্রেন্ড। যদি তানভীরের দিক থেকে কোনো অসুবিধা থাকে তাহলে ও ম্যানেজ করে নিতে পারবে। আমারই যেন কেমন লাগে। আচ্ছা বাদ দে। খুব সুন্দর লাগছে। জামাই এসে নিয়ে যাবে। উনি বিজি। আব্বুর সাথে যাব। বেরিয়ে পড়। সময় হয়ে আসছে। লাবিবা কলেজে নেমে স্টেজের দিকে না গিয়ে যায় তানভীরের রুমের দিকে। ওকে দেখা দিয়েই তারপর যাবে। লাবিবা দ্য গরোয়েট। শাড়ির সাথে ক্যাটস পরে দুর্দান্ত হাঁটছে। তার পাশে চলা মেয়েগুলো ধীরে ধীরে হাই হিল পরে হাঁটছে। গ্রিলের বাইরে থেকে উর্মিলা দেখে হাত নাড়ে। লাবিবা ইশারায় বোঝায় পরে আসছি। তানভীর এখনো পৌঁছেনি। লাবিবা জানে না কখন আসবে। লাবিবা মনে মনে প্ল্যান করে, সে তানভীরের সামনে বেশিক্ষণ থাকবে না। দেখা দিয়েই চলে যাবে। নয়তো পরে দেখা যাবে তাকে বলবে বাড়ি চলে যাও, প্রোগ্রামে যাওয়ার দরকার নেই। তানভীরের বসার জায়গাতেই বসে পায়ের উপর তুলে সেলফি ক্যামেরায় হোয়াইট ব্ল্যাক ফিল্টার দিয়ে দারুণ দারুণ ছবি তুলে। একেবারে 90 দশকের মতো। লাবিবার বেশ পছন্দ। বড় বড় চোখ দুটো কলমের কালিতে যেন ফুটে উঠে। বসে বসে সেসব সেলফি এডিট করে সময় পার করে। গ্লাসের বাইরে দেখে পিয়ন এসে মাত্রই দাঁড়িয়েছে। তার মানে তানভীর এখনই এসে পড়বে।
বেশ বেগে রুমে ঢুকে তানভীর। টেবিলের উপর ফোন ওয়ালেট রেখেই ওয়াশরুমে ঢুকে। লাবিবাকে খেয়াল করে না। মিনিট 5 পর বেরিয়ে আসে। এমন তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকতে দেখেই লাবিবা মুখ টিপে হাসে। তানভীরকে বের হতে দেখে আবার চুপচাপ হাসে। এত চাপ নিয়ে থাকলে আশেপাশের আর খেয়াল থাকে না। লাবিবা তানভীরকে ডাকবে তখনই তানভীর লাবিবার দিকে এসে তাকে টেনে চেয়ার থেকে নামিয়ে কোমর জড়িয়ে ধরে টেবিলের উপর বসিয়ে দেয়। নিজেও চেয়ার টেনে বসে মুখোমুখি হয়। লাবিবার পা দুটো নিজের পায়ের ফাঁকে নিয়ে। ঈশ্বস! লাবিবা এখন কি করবে? যদি বলে এখানেই বসে থাকো তাহলে তো সর্বনাশ। তানভীর হাত বাড়িয়ে লাবিবার কোমর জড়িয়ে ধরে গলায় মুগ্ধতা জড়িয়ে বলে, ডার্লিং, আই ক্যান গিভ ইউ 10 মিনিটস অফ টাইম অ্যান্ড দেন আই হ্যাভ টু গো। আপনি জানতেন আমি এখানে? হুম, জানতাম। কে খবর দিয়েছে আপনাকে? অফিসের পিয়ন। তাহলে আমরা মাত্র 10 মিনিট প্রেম করব। আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, প্রেম করতে আসছি আমি। তো প্রেম কিভাবে করে তুমি জানো? আপনি জানেন না প্রেম কিভাবে করে? কোনোদিন প্রেম করেননি? না। ছি ছি। শেষমেশ আনএক্সপেরিয়েন্স পার্সনকে বিয়ে করলাম। আপনার দুর্ভাগ্য। কি আর করার? সুযোগ করে দেওয়া হোক। তানভীর দুঃখী দুঃখী মুখ করে বলে। ওয়ে হাত ধরে একসাথে পার্কে হাঁটে। আঙুলের ফাঁকে আঙুল। বসে বসে গল্প করে করে। মিষ্টি মিষ্টি গল্প। বাদাম ছুলে খায়। তোমাকে নিয়ে আমার নিব্বা নিব্বি ক্যাটাগরিতে নাম লেখানোই বাকি আছে। ছি! আমি অ্যাডাল্ট। কি বলুন তো, আসলে আপনি আমাকে ভ্যালুই দেন না। এই যে আপনার এত সুন্দর একটা বউ নামের প্রেমিকা অন্যরা হলে কি করত জানেন? এত এত ভালোবাসত। চোখে হারাত। খাওয়া দাওয়া চাঁদে তুলে দিত। আপনি কি করেন? কিছুই করেন না। কিছুই করি না। না। মিথ্যা কথা আমি নিতে পারি না লাবিবা। একটু নিলেই কি আসে যায়? এত এত ভালোবাসি কে বলে? আপনি। একটু একটু। বেশি না। যা চাও তাইকে দেয়। আপনি দেন। তোমার কেয়ার কে করে? আপনি। হাত ধরে কে হাঁটে? একটু হাঁটেন বলেই বলতে হবে? খাইয়ে দিই না। হঠাৎ হঠাৎ। এত এত শপিং কার সাথে করো? আপনার সাথে। কাছে টেনে নিই না? হ্যাঁ নেন তো। তারপর কি করি? রোমান্স করেন। তারপর আর কি করি? সেটা আর বলবো না। বলো না কি করি? উহু, বলবো না। তাহলে বলো মাঝরাতে কি করি? লাবিবা লাফ দিয়ে নেমে দাঁড়ায়। ঝটপট তানভীরের পা সরিয়ে দৌড় দেয়। সে বলবে না। দরজা খোলার আগেই তানভীর কোমর চেপে ধরে টেনে উপরে তুলে ধরে কানে মুখ নিয়ে বলে, না বললে ছাড়ছি না। খান সাহেব, আমার ভীষণ লজ্জা করছে। ছাড়ুন না। লজ্জা ভেঙে দিই। আমি লাব্বু তো। লজ্জা আমার সাথে যাই না। তাহলে বলো আর কি করি? লাবিবা তানভীরের উপর লজ্জায় গলে গেল। গলায় মুখ গুজে দিল। ধীরে ধীরে বলল, আদর করেন। তানভীর উচ্চস্বরে হাসল। ছটফটানি বউটা যে তার হুটহাট এমন লজ্জা পেয়ে বসে ভেবেই হাসি পায়। আরেকটু লজ্জা দেবার জন্য বলল, এখন একটু করি। লাবিবা মাথা নাড়াল। উহু, সুন্দর লাগছে তো। উহু, টাইম ইজ ওভার যান। লাবিবাকে ছেড়ে দাঁড়াল। চোখে চোখে থাকবে। একদম চোখের আড়াল হবে না। আমি বের হবার পর বেরিয়ে যাবে। দরজার সামনে গিয়ে ফিরে তাকাল। আঙুল উঠিয়ে বলল, আর শোনো, সময় পেলে বিকালে দেখি পার্কে নিয়ে যাব। বাদাম ছুলে খাওয়াবো। হ্যাপি থেকো। হাতে গোলাপ আর রজনীগন্ধার বুকে নিয়ে অপেক্ষা করছে লাবিবা এবং তার সহপাঠীরা। সিনিয়র স্টুডেন্টরা একে অতিথি এবং টিচারদের অভিনন্দন জানাবে। ফিরোজ খানের নাম অ্যানাউন্স করতেই লাবিবা চঞ্চল হয়ে ওঠে। শ্বশুর সাহেব ও যে আসবেন সে তো জানতই না। সে যাই হোক, লাবিবাদের সামনে দিয়ে একে প্রিন্সিপালের সহিত অতিথিগণ যার যার আসন গ্রহণ করেন। লাবিবা নিজের সিরিয়াল গুনে গুনে দেখল। সর্বনাশ! তানভীরের 3 জনের পেছনে সিরিয়াল হয়ে যাবে তার।
এখন কি হবে? সে উপস্থিত থাকতে তার হাজবেন্ডকে অন্য কেউ এসে ফুল দিয়ে যাবে। এটা কখনোই হতে পারে না। লাবিবা দাঁড়িয়ে থেকেই টেনশনে মোচড়ামোচড়ি শুরু করে দিল। এখন কি হবে? এক পা দুপা পিছিয়ে গেল। বিড়বিড় করতে করতে গিয়ে তিনজনের সামনে গিয়ে দাঁড়াল। হুট করেই ধাক্কা দিয়ে জায়গা করে নিল। পাশের দুজন বাঁকা চোখে তাকাল। লাবিবা ঘাবড়ো না গিয়ে দাদা দাদা ভাব নিয়ে বলল, এই সরো তো। গায়ে পড়ছে কেমন যেন। ক্লাসমেট দুটো ব্যাবাচ্চেকা খেয়ে গেল। লাবিবা মুখ টিপে হাসল। ওই যে বলে না, জোর যার মুল্লুক তার। যেই জো হয়েছে। লাবিবা চুপচাপ থাকল। দৃষ্টি তানভীর বরাবর। গড় কালার শুটে একদম মাখনের মতো লাগছে। উহু, পেস্টির মতো লাগছে। ঈশ্বস। লাবিবা বড্ড লোভী হয়ে গেছে। একে একে সবাই এগুতে লাগল। লাবিবা গিয়ে দাঁড়াল তানভীরের সামনে। তানভীর মুখ টিপে হাসল। লাবিবাকে এখানে বসেই খেয়াল করেছে। কিভাবে জায়গা করে নিতে হয় মেয়েটা ঠিকই জানে। নির্দেশনা পেতেই সবাই একসাথে ফুল নিবেদন করল। লাবিবাও ফুল এগিয়ে দিল। সাবধানে সামান্য একটু ঝুঁকেও গেল। তানভীর ও সামঞ্জস্য রাখতে একটু ঝুঁকে গেল। এভাবেই ম্যানেজ করতে হয় তাকে সব সময়। লাবিবা ফিসফিসিয়ে বলল, স্যার আই লাভ ইউ। তানভীর রিপ্লাই করল, লাভ ইউ ট্রু মাই স্টুডেন্ট। সোজা হয়ে দাঁড়াও। লাবিবা সবার সাথে নেমে এলো। আসার সময় ফিরোজ খানের সাথে ক্রস হল। দুজনেই চোখে হাসল। তানভীর লক্ষ্য করল। বক্তৃতা শেষ করে কেক কাটা হল। নতুনদের উদ্দেশ্য অনেক কিছুই বলা হল। তারপর শুরু হল সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেল। এতক্ষণ লাবিবা তানভীরের চোখে চোখেই ছিল। তার নির্দেশ, সামনে থেকে সরে যাওয়া যাবে না। অনুষ্ঠানের মাঝে হঠাৎ তানভীরের দেখল লাবিবা নেই। তার চোখ জোড়া লাবিবাকে খুঁজে পাচ্ছে না। ওয়াশরুমে যেতে পারে বলে ওয়েট করল। একটু পর পর তাকাল। লাবিবাকে আর দেখতে পারল না। আধ ঘন্টার বেশি সময় চলে গেল। তানভীর আর স্থির থাকতে পারল না। উপস্থিতদের বলে আসন ছেড়ে বেরিয়ে এলো। ফিরোজ খান ছেলের কুচকানো কপাল দেখে দুঃখ প্রকাশ করল। সুন্দর বউ যেমন শান্তি দেয় তার চেয়ে বেশি দেয় টেনশন। এই সময় সেও পার করে এসেছে। তবুও ছেলে তো। আফসোসটা ঠিকই বেরিয়ে এলো। তানভীর নিজে খুঁজল না। একটা ফ্লোর নিজে খোঁজে যখন পেল না তখন উপরের ফ্লোরগুলোতে তিনজনকে খুঁজতে পাঠিয়ে দিল। লাবিবা নেই। কোথাও নেই। ফোনটাও তুলছে না। তানভীরের মাথা ঘুরতে লাগল। গেইটে, গাড়িতে, ক্যাম্পাসে সব জায়গায় পাগলের মতো খুঁজল। উর্মি তো পুরো যেন কেঁদে দিল। ছুটতে ছুটতে ভেতরের দিকে বড় বিল্ডিংটার পাশ থেকে লাবিবাকে প্রাণপণে ছুটে আসতে দেখল। তানভীর সেদিকেই ছুটল। কিন্তু শেষ রক্ষা হল না। তানভীর লাবিবার কাছে পৌঁছনোর আগেই লাবিবা মাটিতে নুয়ে পড়ল। রক্তে রঙিন হল সবুজ ঘাস। লাবিবার রক্তে ভেজা মাথাটা তানভীরের বুকে। চোখ নিভু নিভু। বারবার হাঁপড় টানছে। খামছে ধরেছে শার্টের কাপড়। তানভীর রৌদ্রজল দুপুরে মানুষের ছাড়া দেখেই বীভৎস চিৎকার করে। কুত্তার বাচ্চা বেরিয়ে আয় বলছি, কলিজায় হাত দিয়েছিস, আমি তোদের ছাড়ব না। তানভীর উঠতে চাইলে লাবিবা শক্ত করে ধরে। কয়েকজন স্টুডেন্ট বিল্ডিংয়ের পেছনের দিকে দৌড় দেয়। ধরতে হবে ওদেরকে। তানভীরের মস্তিষ্ক এলোমেলো। কি করতে হবে মাথা কাজ করছে না। লাবিবাকে মেয়েরা ধরতে এলেও দূরে সরিয়ে দিচ্ছে। প্রিয়সীর মাথায় রক্ত দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। লাবিবা বহু কষ্টে ডাকে, খান সাহেব। আমার কলিজা। কে ছিল ওরা? তানভীরের কণ্ঠ কাঁপছে। ওই অফিসারটা। ফিরোজ খান ঘটনাস্থলে দৌড়ে এসে দেখেন লাবিবা রক্তাক্ত মাথায় তানভীরের বুকে কাতরাচ্ছে। জলদি তানভীরকে তাড়া দেয়। লাবিবাকে কোলে তুলে নাও জলদি। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। তানভীর লাবিবাকে কোলে তুলে নিয়েই বারান্দায় বিছানো বেঞ্চিতে গিয়ে বসে। হসপিটাল কাছাকাছি হওয়ায় 5 মিনিটের ভেতরেই ডাক্তার চলে আসে। লাবিবার কপাল সহ মাথার খানিকটা ওয়াশ করিয়ে দেয় তুলো ভিজিয়ে। শক্ত কিছু দ্বারা আঘাত করা হয়েছে বোঝা যাচ্ছে।
হিজাব খুলে ফেলায় কোমর অবধি ঢেউ খেলানো চুলগুলো ঝোড়ো করে কোলে ছড়িয়ে পড়ে। ব্যান্ডেজ করে দেওয়ার পর ডাক্তার সাহেব মন্তব্য করেন, বেশ শক্তপোক্ত মেয়ে। মাথা ফাটিয়ে দিল অথচ একটিবারের জন্য জ্ঞান হারাল না। তানভীর লাবিবাকে আরেকটু বুকের মাঝে চেপে নিল। ফিরোজ খান লাবিবার দিকে তাকিয়ে থেকেই বললেন, টেস্ট করলে ভালো হয় না? টেস্ট তো করতেই হবে। রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে, বাট ভেতরে কোনো ক্ষতি হয়েছে কিনা দেখতে হবে। এমনিতে তো উপর থেকে ভালোই দেখায়। ঠিক তাই। আমি হসপিটালে যাচ্ছি এমপি সাহেব। টেস্ট করিয়ে নিয়ে আসবেন। জি আপনি আসুন। ডক্টর বের হতে পারছিল না। এত ভিড় লেগে গেছে। অনুষ্ঠান আরও আগেই ছত্রভঙ্গ হয়ে গেছে। সেজন্যই এখানে সবাই ঢলে পড়েছে। তার যথেষ্ট কারণ রয়েছে। তাদের প্রিন্সিপালের কোলে তাদেরই কারো ক্লাসমেট কারো সিনিয়র ঘাট ছেড়ে দিয়ে আছে। এতগুলো মানুষের সামনে তাদের শীর্ষ সম্মানীয় একজনের বুকে তাদের মতোই একজন, বিষয়টা সবাইকে অবাক করে দিয়েছে। উৎসুক চোখে হাঁ করে দেখছে। মুখে মুখে হৈ হৈ পড়ে গেছে। স্যারের কি হয়? লাবিবা বোন নাকি অন্য কেউ? ফিরোজ খানের কনসার্ন দেখেও বলাবলি শুরু হয়েছে। ফিরোজ খান তানভীরকে বলে, তানভীর লবিবাকে নিয়ে হসপিটালে চলো। একটু পর যাচ্ছি। বেরিয়ে যান আপনি। সিকিউরিটি রেখে যাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। ফিরোজ খান তানভীরের মনের অস্থিরতা বুঝতে পারে। লাবিবাকে এই অবস্থায় পেয়ে তানভীর এখনও স্বাভাবিক হতে পারেনি। একদম ছোট বাচ্চার মতো বুকে মিশিয়ে নিয়ে আছে। চোখে মুখে আতঙ্ক ভাব এখনও কাটেনি। একটু হলেই যেন কলিজাটা তার ছিঁড়ে যেত। বউ তার, বউয়ের কষ্টও তার। এত সাধনার বউটার যদি কিছু হয়ে যেত, কি নিয়ে বাঁচত সে? সেটা ভেবেই এখনও ঠায় বসে আছে। লাবিবার ক্ষতের দিকে খেয়াল, কিন্তু উৎসুক জনগণের দিকে খেয়াল নেই। ধীরে ধীরে তানভীর স্বাভাবিক হয়ে ওঠে। লাবিবার রক্তে রাঙা আঁচল শুকিয়েও গেছে যেন। আলতো হাতে চুলগুলোকে হাতের ভাঁজে নিয়ে নেয়। চোখের জল গড়িয়ে পড়া গাল দুটো লাল টকটকে হয়ে আছে। অনবরত জল পড়া চোখে তাকাতে পারল না তানভীর। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। চারজন ছেলে এসে বলল, পিঙ্ক কালার শার্ট আর রেড কালার টি শার্ট পরা ছিল স্যার। ধরতে পারিনি, চিনতেও পারিনি। তানভীর মাথা ঝুমাল। পিয়নকে বলল, আমার চেয়ারের উপর টাওয়েল আছে, নিয়ে আসো। পিয়ন আদেশ পেতেই ছুটে গিয়ে টাওয়েল নিয়ে এলো। তানভীর লাবিবার উপর বড় টাওয়েলটা দিয়ে দিল। মাথাটাও কাভার করে মুখটা খোলা রাখল। পিয়নকে গাড়ির চাবিটা হাতে দিল। গাড়িটা বের করে গেটের মুখে নিয়ে রাখো, আমি এক্ষুনি বের হব। পিয়ন গাড়ি বের করে ফিরে এলো। তানভীর ভিড়টা চোখে অবজার্ভ করল। যাওয়ার রাস্তা করে দাও। পিয়ন সহ ডিপার্টমেন্টগুলোর কেরানি ভিড় সরিয়ে রাস্তা করার বৃথা চেষ্টা করল। তানভীর ছেলেগুলোকে বলল, সিসি ফুটেজ চেক করো। লোক দুটোকে দেখা গেলে ফুটেজ পাঠিয়ে দিবে আমাকে। লাবিবাকে কোলে করে সোজা ভিড় ঠেলে বেরিয়ে এলো। ড্রাইভ করে সোজা কলেজ ক্যাম্পাস ছেড়ে নির্জন একটা জায়গায় এসে গাড়ি থামালো। লাবিবাকে ফের বুকের মধ্যে টেনে নিল। লাবিবা ব্যথা পেয়ে আহ করে উঠল। সঙ্গে সঙ্গে তানভীর ছেড়ে দিল। চোখে চোখ রাখল। মৃদু স্বরে ধমকালো, আমার জান বের করার জন্য তোর এত তাড়া? বলেছিলাম না চোখে চোখে থাকবি? কথা কেন শুনিস না আমার একটা? লাবিবার চোখ থেকে পরপর জল গড়িয়ে পড়ল। তানভীরের সহ্য হল না। আবার নিজের দিকে টেনে নিল। হাতের তালুতে গাল মুছে দিয়ে সেই গালেই ঠোঁট চেপে ধরল। ছেড়ে আবার সারামুখে চুমু খেতে লাগল। লাবিবা গোমাল। ফিসফিসিয়ে জানাল, ঠিক আছি আমি। তানভীর শুনল না। শুনলেও বুঝতে চাইল না। প্রায় কেঁদে দিলও যেন। দেখে বোঝা না গেলেও গলার স্বর ভেঙে গেল। ঠিক নেই, একদম ঠিক নেই। আজ কিছু একটা হয়ে গেলে কি অবস্থা হতো? নিঃশ্বাস আটকে আটকে আসছিল তোমার। এত ব্যথার মাঝেও লাবিবা মুচকি হাসল। মজার স্বরে বলল, এত ভয় পাবার কি আছে? আমি একদম স্ট্রং আছি স্যার। জ্বর ছাড়া আর কিছুর সাধ্য নেই আমাকে কাবু করার। তানভীর সরল চোখে তাকাল। এত ব্যথা পেয়েও বলছে জ্বর ছাড়া তাকে কাবু করার সাধ্য কারো নাই।
তানভীর লাবিবাকে চেপে ধরল, মুখ এগিয়ে নিয়ে বলল, তোকে আমি। লাবিবা চিৎকার করল, আহ! খান সাহেব! না, না। মাথায় সিটি স্ক্যান করিয়ে নেওয়া হয়। রিপোর্ট দিবে বিকালের পর। তানভীর লাবিবাকে হাঁটতেই দিচ্ছে না। গাড়ি থেকে নেমেই কোলে করে হসপিটালে এখান থেকে ওখানে যাচ্ছে। টেস্ট করানোর আগে লাবিবাকে ইমার্জেন্সি কিছু মেডিসিন দিয়েছে। সেসব মেডিসিন নিয়ে লাবিবা হসপিটালেই রেস্ট নিচ্ছে। রিপোর্ট হাতে পেয়ে তারপর বাসায় যাবে। তানভীরের ফাঁকেই সিসি ফুটেজ পেয়ে গেল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রোজির এক্স হাজবেন্ড এবং দেবরকে। তানভীর এরই মাঝে কিছু নিউজ কালেক্ট করে নিল, যেখানে জানতে পারল লাবিবার সাথে হওয়া ঝামেলার কথাটা। এত বড় কথাটা লাবিবা তাকে বলল না, অথচ ইনজুর্ড ঠিকই ছিল। তানভীরও তো চাপ দেয়নি। রাগে তানভীরের মাথা ফেটে যাচ্ছে। এখনই একটা খুন করতে না পারলে সে শান্ত হবে না। রাগে গজগজ করতে করতেই লাবিবাকে জিজ্ঞেস করল, স্টেজের সামনে থেকে কোথায় গিয়েছিলে তুমি? লাবিবা ভয়ে ঢুক গিলল। মিনমিনিয়ে বলল, বাথরুমে গিয়েছিলাম। তারপর বের হতেই আমাকে টেনে দেয়ালে ধাক্কা। বলতে বলতেই ফুপিয়ে উঠে লাবিবা। তানভীরের ক্রোধ আরও বেড়ে যায়। রেগে মেগে বেরিয়ে যায় কেবিন থেকে। লাবিবা ভয় পেয়ে যায়। নিশ্চয় কিছু একটা ঘটাবে। আটকাতে চায়। উঠে দাঁড়াতেই মাথা ঘুরে যায়। ঠায় বসে কাঁদতে থাকে লাবিবা। সাথে পার্স নেই, ফোন নেই, কি করবে বুঝে উঠতে পারে না। নার্সের কাছে ফোন নিয়ে তামিমকে কল করে। তামিম তানভীরের রাগের কথা শুনে তেমন কোনো রিয়েকশন দেয় না। লাবিবা আহত হয়েছে এর উপর যেন কোনো কিছু না। রিপোর্ট পাওয়ার পর মেডিসিন সমেত লাবিবাকে নিয়ে বের হয় তামিম। তানভীর লাবিবাকে নিতেও আসে না। তামিমের সামনে কান্নাকাটি করলে তামিম রিল্যাক্স হতে বলে, টেনশন নিও না, লোকটার জব চলে গেছে, এখন পাগলা কুকুর হয়ে গেছে। তেমন ইনজুরি হয়নি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একটু ব্যথা সহ্য করে নাও। উনি কোথায় গিয়েছেন তুমিও জানো না। কুকুরের মস্তিষ্ক খোলাসা করতে। এসব তেমন কিছু না। রাতেই দেখতে পাবে তানভীরকে। অযথা কান্নাকাটি করে চোখের পানি নষ্ট করো না। মেডিসিন নিয়ে ঘুমিয়েছে লাবিবা। সারারাতেও ঘুম ভাঙেনি। সকালে চোখ মেলতেই দেখে তানভীর তাকিয়ে আছে তার দিকে, আধশোয়া হয়ে শুয়ে। লাবিবা অপলক তাকিয়ে রইল, কথা বলল না। তানভীর গালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং জান। লাবিবা উঠে বসল। একা একা বিছানা থেকে নামতে চাইল। তানভীর তা হতে দিলও না। হাত ধরে নিয়ে গেল ওয়াশরুমে। কত যত্নের সাথে ফ্রেশ করিয়ে দিল, যেন কিছুই হয়নি। লাবিবা অভিমানী হল। প্রশ্ন করল, কোথায় গিয়েছিলেন কাল আমাকে ফেলে? এই তো আশেপাশেই। লাবিবার বিশ্বাস হল না। পরদিন যখন শ্বশুরবাড়ির সবাই তাকে দেখতে এলো, তখন ইসমাইলের সাথে তাদের কথোপকথন শুনতে পেল। ছেলেটা কেমন আছে এখন? বেশি ভালো না। হাত উপড়ে গেছে। মাঝবরাবর মাথা ফেটে গেছে। বেঁচে আছে এটাই বেশি। আমাদের বংশের ছেলেদের শরীরে আবার অনেক দয়া। তানভীরকে এত এগ্রেসিভ হতে নিষেধ করবেন বেয়াই সাহেব। ফিরোজ খান হাসতে হাসতে বলে, আরে কোনো চাপ নেই। আমার ছেলে ভবিষ্যৎ লিডার বলে কথা। ইসমাইল মাথা ঝুমাল। দীর্ঘ শ্বাস ফেলল। এর জন্যই এই ছেলেকে তার পছন্দ না। যে কেউ লিডার হতে পারে না। নেতা মানুষ। লোকসম্মুখে যতই সচ্চরিত্রবান হোক, ব্যাকগ্রাউন্ড সহ দুর্ধর্ষ হলে না হলে কেউ নিজের জায়গা ধরে রাখতে পারে না। ফিরোজ খান ইসমাইলের মুখ দেখে আরেকবার হাসলেন। কাঁধ চাপড়ে বললেন, আমি বলেছিলাম না আপনার থেকে আপনার মেয়েকে আমার ছেলেই ভালো রাখতে পারবে। সেই দায়িত্ব 4 বছর আগে থেকেই কাঁধে তুলে রেখেছে। আপনি হাত পা ছড়িয়ে আছেন নির্ভয়ে। তবু কেন এত অস্থিরতা? ইসমাইল কিছুক্ষণ কথা বললেন না। মিনমিনিয়ে বললেন, ছেলেটা বেঁচে থাকলেই হয়। আর কিছু চাইছি না। লাবিবা তানভীরকে খুঁজল। তানভীর ছাদে আছে। সেও ছাদে গেল। তানভীরের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে 4 বছর আগে চিনতেন? হুম, চিনতাম। তা কিভাবে চিনতেন? বন্ধুর বোন তাই। ভাইয়া আপনার বন্ধু কিভাবে হলো? আত্মীয় স্বজন বন্ধুর মতোই হয়।
কবে থেকে বন্ধু হলো? যবে থেকে বন্ধুর বোন আমার হলো। ক্লিয়ারলি বলুন। তোমাকে অসুস্থ লাগছে। আপনাকে এখন আমার সন্ডা পান্ডা মনে হচ্ছে। আমি কিন্তু আসলেই তাই। চলবে ইনশাআল্লাহ।